stop the beat. Don't stop the beat. Radio 88.0 FM. ঘড়িতে সময় 11:59। সমস্ত আকাশ অন্ধকার হয়ে আছে, সমস্ত শহর অন্ধকার হয়ে আছে, বৃষ্টিতে অন্ধকার একটা আবহাওয়া, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মনে হয় যে ভূত এফএম এর জন্য খুব পারফেক্ট একটা ওয়েদার। আর সেই সাথে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। সাথে আছি ভূত এফএম নিয়ে আপনাদের সাথে এবং থাকবো অনেকক্ষণ। আর শুরুতেই আমার কয়েকদিন আগের একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে চাই। আর সেটি হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড সে একটা ঘটনা বলেছিল। তাদের যে দেশের বাড়ি সেটা ঢাকার বাইরে কোন একটা জায়গার নাম বলছি না, সেইখানে একটা ঘটনা ঘটেছিল। তারা সবাই মিলে পুরনো একটা বাড়ি কিনেছিল বাংলাদেশের কোনো একটা জায়গায়, এবং সেই পুরনো বাড়িতে তারা মানে তাদের বাসায় তার যে বড় আপু, সেই আপু একটা রুমে থাকতো এবং সেও মাঝে মাঝে ওই রুমে দেখেছে তার আপুকে। এবং ওই বাসাটা নেওয়ার পরেই হঠাৎ করে তার আপুর ছেলেবেলাটা একদম পুরোপুরি বদলে গেল। খুব অস্বাভাবিক আচরণ, পড়াশোনা কিছু করতো না, কিন্তু দেখা যেত যে পরীক্ষাতে ভালো রেজাল্টই করছে। সবকিছু মিলিয়ে আপুকে, সেই চেনা আপুটা হঠাৎ করে খুব অচেনা হয়ে যায় তার কাছে। কোনো কিছু বোঝা যাচ্ছিল যে কেন, কিসের প্রভাব বা কি। এক সময় যখন দেখলো যে খুবই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে, তখন তারা বাসায় একজন মওলানা ডেকে নিয়ে আসেন এবং তিনি বলেন যে না, এই বাসায় কোনো একটা সমস্যা আছে। তারপরে বাসাটা বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়, তারপরেও যখন ফল হয় না, তখন তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয় যে বাসাটা বিক্রি করে দেবে। বিক্রি করে দেওয়ার আগে, বিক্রি করতে সময় লাগবে এবং বেশ কিছু সময় দরকার, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হয়তো সম্ভব নয়। তাই জন্য তারা যেটা করেছিল, বাড়িটা ছেড়ে দিয়ে নতুন একটা বাসায় উঠেছিল এবং ওই বাসাটা বিক্রির চেষ্টা করছিল। ইন দ্য মিন টাইম, যখন বাসাটা ছেড়ে আসবে সেই সময় সেই বড় আপু সে বারবার করে বলছিল যে আমি বাসা ছেড়ে কোথাও যাব না, আমি যদি থাকি তাহলে এখানেই থাকবো, আর না হলে কোথাও যাব না। তাকে কোনোভাবে শোনানো যাচ্ছিল না, কোনোভাবেই তাকে যত শাসন করা হোক বা যেভাবেই তাকে রাখার চেষ্টা করো, কোনো চেষ্টাই যখন কাজ করছিল না, তখন তাকে একটা রুমের মধ্যে আটকে রাখা হচ্ছিল। এবং সেখানেও সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এবং তাকে ডাক্তার দেখানো হয়, কোনো কিছুতে কোনো ফল হয় না এবং তাকে বন্ধ করে রাখা ছিল। একদিন হঠাৎ করে সকালবেলায় উঠে দেখা গেল যে সেই মানুষটি আর সেই ঘরে নেই এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে কোথায় গেছে, কি হয়েছে, কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে একটা ব্যাপার হয় যে এখনো পর্যন্ত গ্রামের মানুষজন যখন এই পুরনো বাড়িতে যায়, তখন সেই মানুষটিকে সেই বাড়িটার সামনে দেখে, কোন সময় রেলিং এ দাঁড়িয়ে আছে, কোন সময় জানালায় দাঁড়িয়ে আছে। সেই বাসাটা সে ছাড়তে পারেনি। তাকে বলে, সে বারবারই একটা কথা বলছিল যে আর যাই হোক আমি এই বাসা থেকে কোথাও যাব না। এবং যতদিন পর্যন্ত সে সেই বাসায় ছিল, ওই একটা রুম, সেই রুম থেকে কখনো বের হতো না। এরকম অদ্ভুত সব ঘটনা ঘটছে হয়তো আপনাদের চারপাশে। সুতরাং সেই ঘটনাগুলো যদি আপনাদের জানা থাকে, তাহলে শাউট লিখে, স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের সঙ্গে সুমন ভাই এসে পৌঁছেছেন দেখলাম, জিবরান ভাই আছেন এবং সাকিব ভাই আজকে ঢাকার বাইরে। কিন্তু আমাদের সাথে আমাদের আরেকজন গেস্ট আমাদেরকে জয়েন করেছেন, যিনি হচ্ছেন মাহমুদা বেগম। আমরা তার সাথে একটু কথা বলবো এবং তার পরিচয়টা জানবো যে কি করছেন আপনি। আমি ছোটখাটো একটা কাজ করি, আর আমি মেইনলি হলো যে আমার ছেলেরা কাজ করে, সে তার সাথে সাথে থাকে, একটু গান বাজনা নিয়ে থাকে আর কি। আর কিছু ঘটনা আছে আপনার এবং সেই ঘটনাগুলোই আমরা যখন শুনেছিলাম তখন আমরা খুবই অবাক হয়েছিলাম। সেই ঘটনাগুলোর মধ্যে থেকে কোনো একটা ঘটনা কি আজকে? যেমন আমি যে ঘটনাটা বলতে চাই সেটা আমার খুব ছোটবেলার ঘটনা। তখন আমার বয়স হয়তো 10-11 বছর হবে বয়স।
তো তখন যেটা হয় যে স্কুল ছুটির সময় ভাই বোনরা বেড়াতে আসে, চাচাতো ভাই বোন ফুফাতোরা সবাই একসাথে বেড়াতে আসছে। তো রাত্রে আমরা ঘুমিয়েছি আমার ফুফাতো ভাইয়ের সাথে, ও আর আমার বয়স কাছাকাছি বয়সের। তো আমরা ঘুমিয়েছি। তো আমরা যে ঘরটাতে ঘুমিয়েছি পাশে মানে ঘরের ওই ঘরেই আমার চাচাও ছিল, মানে দুইটা খাট পাশাপাশি, তো চাচাও ছিল। তো আমরা দুই ভাই বোন ছোটবেলা তো অনেক রকম গল্প, স্কুলের গল্প, সব গল্প করতে করতে ঘুমিয়েছি। দরজাও লাগানো, জানলাও লাগানো। তো জানলা আমাদের ঘরটা ছিল, ঘরটার পাশেই একটা সাজনা গাছ ছিল। আচ্ছা। তো সাজনা গাছ ছিল, তো ছোটবেলায় একটা হয় না যে আমরা শুনি যে সাজনা গাছে ভূত থাকে বা এই থাকে সেই থাকে, যাই হোক। তো এইভাবে আমরা দুজন অনেক রকম গল্প করতে করতে প্রায় ঘুম এসে গেছে যখন, বাইরে একদম অন্ধকার, লাইট টাইট বন্ধ। তো আমাদের জানলাটা ছিল মানে পুরাটাই কাঠ, আর উপর দিকে আগের দিকে বাড়িতে যেমন ছিল কাঠের উপর একটুখানি জানলাটা একটু করা গ্লাস দেওয়া আর কি, কিন্তু ঘষা। আচ্ছা। তো এরকম ঘুম এসে যাচ্ছে, তখন হঠাৎ করে আমার কাছে মনে হলো যে গ্লাসটাতে আমি দেখছি যে একটা কঙ্কালের মাথা, একদম পুরো লাইট জ্বলছে আর কি। কঙ্কালের মাথাটা একটা লাইট হলে যেরকম হয়, পুরাটা তো অন্ধকার, সাদা একটা মাথা জাস্ট উপর থেকে এসে 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 নিচে নামছে। তো আমি অনেকক্ষণ তাকিয়েছি, তারপর দেখি আবার আরেকটা নামছে। এরকম করতে করতে আমি আমার পাশে আমার ভাইটা ছিল যে ফুফাতো ভাই, ওকে আমি বললাম যে এই দেখো তো, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তুমি কি কিছু দেখো? আমি বলতেও পারছি না, যে আমি যদি বললে ও আবার ভাবে যে সত্যি বা মিলিয়ে দেখে। তখন ও বলে যে হ্যাঁ আমিও দেখছি একটা কঙ্কাল আসছে, আবার যাচ্ছে, আবার আসছে কতগুলি। তো আমরা দুজন অনেকক্ষণ তাকিয়ে আছি ভয়ে যে কি করব, মানে পাশের চাচাকে যে ডাকছি জোরে জোরে, কিন্তু মনে হচ্ছে কেউ শুনতেই পাচ্ছে না। আমরা অনেক জোরে ডাকছি যে চাচা মানে ওঠো, আমি ভয় পাচ্ছি, কিন্তু উনি শুনছে না। আমরা ডেকেই যাচ্ছি অনেকক্ষণ। তো এটা আমরা অনেকক্ষণ দেখলাম, দেখার পরে আমরা কিছু করতে পারছি না, মানে নামতেও পারছি না, ভয়ে নামবো যে নেমে গিয়ে ওনাকে ডাকবো সেটাও পাচ্ছি না। এরকম অবস্থায় অনেকক্ষণ হঠাৎ করে মানে আমাদের গলা দিয়ে মনে হয় যে জোরেই আওয়াজটা বের হয়ে গেল। বের হওয়ার পরে আমার চাচা উঠলো, ওঠার পরে আমরা বললাম যে আমরা ওই যে ওখানে কি দেখছি, তো দেখেন না ওখানে কি দেখা যাচ্ছে। তো উনি বলে কোথায়? উনি যেই কথা বললো তারপরে আর ওটা কিন্তু আর দেখিনি। তো এটা একটা মানে কেমন আশ্চর্য। এখন তো আমাকে যখন নাকি বলা হয়েছিল যে আমাকে এরকম বলতে হবে, আমি কিন্তু আবার ওই ফুফাতো ভাইয়ের সাথে কথা বলেছি। আচ্ছা, ফুফাতো ভাইটার কথা একটু বলবেন যে কার সাথে কথা বলেছিলেন এবং কে সঙ্গে ছিল? আমার মনে হয় যে আমরা তাকে চিনি না। হ্যাঁ, ফুফাতো ভাইটা ওই যে নোভার যে ফজল, ও আমার ফুফাতো ভাই। তো আমরা 12 দিনের ছোট বড়। তো যার জন্য হয় কি যে আমরা ওই গল্পগুলি, আমি যার জন্য ওকে কিন্তু আবার ফোন করেছি যে ফজল আমি কি মনে আছে তোর? বলে কি হ্যাঁ হ্যাঁ মনে আছে। আমি বললাম যে এরকম রেডিও ফুর্তি থেকে তো বলেছে আমাকে, তাহলে হ্যাঁ তুমি বলো, আমি শুনবো। আচ্ছা, এটা মানে যে কঙ্কালটা দেখেছিলেন সেখান থেকে আলো বের হচ্ছে? হ্যাঁ, আলো, লাইট, কারণ বাইরে পুরো অন্ধকার, একেবারেই অন্ধকার, দেখা যাওয়ার কথা না এটা। না, ওইটা তো গ্লাস, মনে হচ্ছে কি টেলিভিশন স্ক্রিনে দেখলে যেরকম লাগে সেরকম লাগছিল। পুরো অন্ধকারের মধ্যে লাইট, পুরা কঙ্কালটা একদম লাইট যেরকম থাকে, এবং কোনো ক্ষতিও কিছু করে না, কিচ্ছু না, জাস্ট এসে এসে ব্যাস একটা নেচে নেচে আসে না কেমন একটা। কঙ্কালের কোনো গা নাই, কিন্তু জাস্ট মাথাটা। শোন ভাই, কি মনে হচ্ছে ব্যাপারটা? এই টাইপের ঘটনা তো নতুন না, আরো শুনছি আমরা একটা। সো ডেফিনেটলি এখন এখানে বসে তো আমরা এত বছর আগের একটা জিনিস এক্সপ্লেন করতে পারবো না। বাট প্রথমে যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে পার্সোনালি আমার ওপিনিয়ন যেটা, আমি অ্যাকচুয়ালি ভূত কতখানি বিশ্বাস করি আমার এটা নিয়ে একটু কনফিউশন আছে, বাট আমি জিন বিশ্বাস করি ডেফিনেটলি। সো আমি যে এক্সপ্লেনেশনটা দিই যে যখন আজকে যদি মনে করেন আপনি যদি আজকে এই বসে যদি দেখতেন তাহলে হয়তো কঙ্কাল দেখতেন না, অন্য কিছু একটা দেখতেন যেটাতে হয়তো আপনার ভয় লাগতে পারে। বিকজ আমি যেটা বিলিভ করি যে জিন, ভালো জিন আছে, খারাপ জিন আছে। তো খারাপ জিনরা যখন কাউকে ভয় দেখাতে চায়, মানুষটা যেই জিনিসটাতে ভয় পায় সে সেইটা দেখাবে আর কি। সো ছোটবেলায় একটা কঙ্কাল মাথা নেই, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হতেই পারে। হ্যাঁ, আর বড় হয়ে গেলে আমাদের যেটা হয় যে আমরা কিছু না যদি দেখি তাহলে সেটা আরো বেশি ভয়ঙ্কর মনে হয়। সেটাই ফর এন এক্সাম্পল, চোখের সামনে একটা কিছু হচ্ছে, তখন আজকে যদি এই সিচুয়েশনটা হতো
তোমার জিনেটেও যদি কাজটা যদি হয়ে থাকে তাহলে হয়তো কঙ্কাল না দেখে এরকম একটা কিছু দেখাতো যেটাতে আমি এখন ভয় পাই। এক্স্যাক্টলি আমি এই জিনিসটা আমি দেখেছি যে বয়সের সাথে সাথে এই জিনিসগুলো চেঞ্জ। তাহলে আমরা জানি যে আপনি পরে আর কিছু দেখেছেন কিনা কখনো? না, দেখিনি, কিন্তু এই যে উনি যেটা বললেন যে মানে দেখা না, কিন্তু এটা মানে মানে এটা কেমন যে একটা জিনিস, মানে এটা হয়েছে আমার মানে বেশ পরে, মানে বিয়ে পরে। তো তখন আমার বোনেরও বিয়ে হয়ে গেছে, আমরা এরকম আমাদের নানির বাড়িতে গেছি। তো যাওয়ার পরে তো আমরা তো সবাই একসাথে হলে সব ভাই বোনরা একসাথে হচ্ছে, নানি মানে প্রথম নাতিন জামাইরা সব গিয়েছে বাড়িতে। তো সব খুব আনন্দ, আর আমরা সবাই একসাথে হলে একটু গান বাজনা করি। হ্যাঁ, তো সবাই গান করছি, সবাই মজা করছি, এরকম করতে করতে সেই দিনটা ছিল বৃহস্পতিবার। তো আমার নানির বাড়িতে নানা ছিলেন পীর সাহেব। হ্যাঁ, তো আমরা জানতাম যে উনি ওই দিন মানে একটু বাইরের দিকে, যেটা দরগা শরীফ বলে, একটু বাইরের সাইডে, ওখানে ওনাদের ওরস হয় ঈশের দিন, ওই বৃহস্পতিবার দিন। তো ওটা আমাদের সাথে কোনো যোগাযোগ না, ওটা বাইরে হয়। আমরা ফ্যামিলি যারা বাইরে আছি বা ভিতরে আছি, তো আমরা গান বাজনা করছি, হঠাৎ করে আমার বোন, যেটা আমার ইমিডিয়েট ছোট বোন, ও গেছে গান করতে করতে ও এমন বিকট হাসি শুরু করে দিল, মানে এমন হাসি যে আমরা সবাই ভয় পেয়ে গেছি। ও কিছুতেই থামছে না হাসি। এমন চেহারার মধ্যে নিশ্চয়ই অস্বাভাবিক। হ্যাঁ, লাল হয়ে যাচ্ছে চেহারা, সন্ধ্যা তো তখন, একদম লাল হয়ে যাচ্ছে, ও হাসিই থামছে না, হেসেই যাচ্ছে। তারপরে অনেকক্ষণ তাকে মানে একটু থাপ্পড় টাপ্পড় দেওয়া হলো যে হাসিটা কেন থামছে না। তারপরে দেখা গেল যে যখন থামছেই না, তখন ওখান থেকে নানির বাসার বাড়ি থেকে একজনকে খবর দেওয়া হলো। উনি আসলেন, এসে বললেন যে আসলে আজকে তো ওরস, তো আর যেহেতু নানা এরকম জিন টিন ওনার কাছে আসতো, তো যার জন্য হয়তো এই ওরসটাকে আমরা যে এরকম গান বাজনা করছি, এখান থেকে হয়তো কেউ পাস করছে বা তার ভিতরে চলে আসছে, এই হচ্ছে না। তারপর ওকে অনেক দোয়া টোয়া পড়ে টোরে ফুট দিয়ে তারপর একটু ঘুমালো, তারপর ঠান্ডা হলো, সকালের দিকে ও। এটা মানে একদমই নতুন লেগেছিল সেই সময়, মানে ওনাকে এই অবস্থায়। না, এটা তো একদম মানে এটা তো ওর হওয়ার কথা না। মানে ও গান করছিল আমাদের সাথে, মানে ওর হাসিটা বিকট হাসি। রাইট, ওকে। আমার মনে হয় যে সুমন ভাই, আমরা এবার কি আরেকটা শুনবো গল্প নাকি, মানে ঘটনা জানবো নাকি? হ্যাঁ, এখন ডেফিনেটলি আমাদের সাথে আরো একজন আছেন, অবশ্যই আমরা তার সাথে একটু কথা বলি। আপনার নামটা এবং পরিচয়টা একটু বলবেন। জি, আমি সাজ্জাদ হোসেন সজল, আমি একটা বাইং অফিসে আছি। আচ্ছা, তো আমার ঘটনাটা হলো প্রায় 10-12 বছর আগের কাহিনী। আচ্ছা, আপনি রেগুলার ভূত এফএম শোনেন এবং সেখান থেকে আপনি আমরা সবাইকে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, যেটা হচ্ছে vootfm@radiofurti.fm। এখানে আপনার ইচ্ছে করলে আপনাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো পাঠাতে পারেন এবং সেগুলো আমরা সিলেক্ট করলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের কল পেয়ে যাবেন এবং আপনারা আসতে পারেন। তবে অবশ্যই গতবার যেরকম অনেকগুলো মেইল পেয়েছি আমরা, কিন্তু একটা জিনিস হয় নাই, সেটা হচ্ছে যে আমরা আপনাদের ফোন নাম্বার গুলো আপনারা অনেকে দেন নাই, যার জন্য কন্ট্যাক্ট করতে একটু ঝামেলা হয়েছিল। সুতরাং অবশ্যই নিচে আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন। শুরু করি। আমি আমার যে ঘটনাটা, এটা হলো 10-12 বছর আগের কাহিনী। তো আমি আমার কাজিনটা সবাই আমার নানার বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো ওইখানে এক রাতে আমাদের 4-5টা বিল্ডিং আছে পাশাপাশি। তো আমি এক রুমে বসে টেলিভিশন দেখছিলাম। তো ওই রুমে ছিল আমার নানু, উনি ঘুমাচ্ছিলেন। তো দরজাটা খোলা ছিল, আর আমি যেখানে বসেছিলাম ওখান থেকে পুরো উঠানটা দেখা যায়। আচ্ছা, ওখানে তো আমি উঠান দিয়ে তাকিয়ে দেখি যে আমার 2 কাজিন আমার পিঠে পিঠে। তো ওরা আমাকে নাম ধরে ডাক দিয়েছে। ডাক দিয়ে ওরা হাঁটা আরম্ভ করলো। তো আমিও ওদের পিছিয়ে হাঁটাহাঁটি করলাম, হাঁটতে বেরোলাম। তো আমাদের রাস্তাটা ছিল বাড়ির থেকে বেরোলে কাঁচা রাস্তা ছিল। আচ্ছা, তো ওরা হাঁটছিল, আমি ওদের পিছনে হাঁটছিলাম, কিন্তু আমি কখনোই ওদের রিচ করতে পারিনি। এবং ওরা যখন হাঁটছিল কেউ ওর সাথে কোনো কথা বলছিল না। আচ্ছা, সার্টেন একটা 5-7 মিনিট পরে ওখানে একটা 2টা রাস্তা আছে, 2 দিকে চলে যায়। ওই রাস্তাটাই। তো ওই রাস্তাটা আসার পর ওরা আমার 2 কাজিন 2 দিকে, একজন বাম দিকে গেল, একজন ডান দিকে চলে গেল। আচ্ছা, আমি আর ওদের ফলো করলাম না, তখন বাজে হলো রাত 11:30। আচ্ছা, তো আমি আর ওদের ফলো না করে ওই মাঝখানে দাঁড়ালাম, কারণ যেহেতু 2জন 2 দিকে গেছে আমি আর ওদের ফলো করিনি। তো আমি ওয়েট করলাম প্রায় 30 থেকে 40 মিনিট, কারণ এন্ট্রান্স স্পট একটাই চেক করার জন্য। আচ্ছা, তো ওরা আর আসে নাই। তো আমি এখানে ওয়েট করার পর তো এখন আমার কাছে ভয় ভয় লাগছিল, একা একা ছিলাম। তো আমি ব্যাক করলাম। আসার পর দেখি যে বাড়ির আর যে রুমগুলো আছে সবাই বন্ধ, অন্ধকার, ঘুমিয়ে আছে। আমি যে রুম থেকে বেরিয়েছি সেই রুমটা ছিল লাইট জ্বলা এবং টেলিভিশনটা চলছিল। আচ্ছা, তো আমি রুমে ঢোকার পর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটা হলো,
আমার 2 কাজিন আমার নানুর সাথে ঘুমিয়েছিল, ওই সেম 2 কাজিন যারা আপনাকে ডেকেছিল, বাইরে ডেকেছিল। তাই ভাবছি এটা আমার কোনো রিলেশন বা ছিল। আচ্ছা, তারপর দিন সকালে যখন ওরা উঠলো, ওদের জিজ্ঞেস করলাম যে তোমরা কি কাল রাত্রে আমার ডাকার পর কোথায় গেছিলাম? তো ওরা বললো তো না, তো আমরা তোমরা ডাকিনি। তো ওরা বাসাতেই ছিল, অলমোস্ট বাসায় ছিল, কিন্তু আমার প্রশ্ন যে আমি যখন রুমে ছিলাম ওরা 2জন কিন্তু ছিল না। আচ্ছা, আমি স্পষ্ট মনে আছে। আর এরকম মানে এই ধরনের অ্যাকচুয়ালি আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই যে আমার নানা কিছু জিমনার সাথে করতো, উনি কামেল লোক ছিলেন একজন। আচ্ছা, তো উনি মারা যাওয়ার পর এরকম বেশ কিছু ইনসিডেন্ট ঘটছে এবং রিসেন্টলি 2 মাস আগে একটা ঘটনা এরকম ঘটছে। আচ্ছা, মানে সেই ঘটনাটা কিরকম ছিল? সেটা ছিল যে আমাদের ফার্স্ট টাইম একটু আমাদের নানার বাড়িটা বিবরণ দিব। যে আমাদের বাড়িটা 2টা ভাগে ভাগ করি। এটা হলো একটা গাব গাছের বাগান, বাসার অর্ধেকটা, ওটা বিশাল একটা জায়গা, এবং মূল বাড়িটা হলো ওটার অর্ধেক। আচ্ছা, তো আমরা যে বাড়িটা, ওই বাড়িটা এখন পুরান বাড়ি, ওটা পরিত্যক্ত, আমরা আরেকটা বাড়িতে এখন আসি নাকি। আচ্ছা, তো আমার মামা ওই বাড়িতে একটা কিছু আবার বিল্ডিং টিল্ডিং করে লোক মানে থাকার জন্য কেয়ারটেকার হিসেবে কাউকে রেখেছিলাম। আচ্ছা, লাস্ট 2 মাস আগের কথা। আচ্ছা, তো ওই কেয়ারটেকারটা একদিন রাত্রে দেখে যে একটা সাদা কাপড় পরে এক মহিলা ওই বাগানের ভিতরে যাচ্ছে রাত্রে। আচ্ছা, তখন ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু জ্যোৎস্না দেখা যায়। তো উনি যখন ফলো করে সামনে যায়, একটা টয়লেটের মতো ছিল, ওইখানে কেউ ইউজ করে না, আর গাছ ছিল। তো ওই মহিলাটা ওইখানে ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, এবং ওই কেয়ারটেকার ওইখানে থাকে না, উনি চলে গেছে। আচ্ছা, এর আগে অনেক কিছু ঘটেছে এরকম আমার নানুর সাথে এরকম। তো লাস্ট ঘটনা হলো এটা ছিল এরকম ধরনের একটা জিনিস। সুমন ভাই, আমি সবসময় দেখি যে সবাই যখন বলে, অনেকে জিনের গল্প বলার সময় একটা কথা বারবার করে বলে যে আমার অমুকে বা আমার অমুক আত্মীয় বা অমুকে জিন পুষতেন। মাঝখানে আমি দেখলাম যে তখন আমি জিনিসটা খেয়াল করিনি, গত লাস্ট শোতে আপনি যখন বলছিলেন যে ওরা বলে যে আমি তোমাদের কোনো ক্ষতি করবো না, আমাদের কাছে আসো বা থাকলে দেখতে চাই, তার মানে কি মানুষকে আসলে ডমিনেট করে তাদেরকে, এরকম কোনো ব্যাপার কি আছে আসলে? ব্যাপারটা তো অ্যাকচুয়ালি পৃথিবীতে আমাদের মানে আমরা যখন এই সাবজেক্টটা নিয়ে কথা বলি, আমাদের তো অ্যাকচুয়ালি কোনো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নাই, রাইট? মানে এখানে আমরা যাই বলি কিছুটা গেস ওয়ার্ক, কিছুটা এক্সপিরিয়েন্স, সবকিছু মিলিয়ে। সো আমি এখন পর্যন্ত টুকটাক পড়াশোনা করে যে জিনিসটা মানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আমাদের তো একটা জগৎ আছে, পৃথিবীতে আমরা আছি, আমাদের। সো আমাদের এই ধরনের আরেকটা জগৎ আছে যেখানে জিনরা থাকে। সো আমরা যেভাবে বাস করছি ওদেরও একটা লাইফস্টাইল আছে, ওরা ওভাবে চলছে একদম। সো এখানে ব্যাপারটা হচ্ছে যে কখনো কখনো, এটা আমার পার্সোনাল অ্যাকচুয়ালি ওপিনিয়ন, কখনো কখনো ওই জগৎটা থেকে এরা এখানে চলে আসতে পারে, আমাদের ওয়ার্ল্ডে চলে আসতে পারে, কিন্তু সবাই পারে না, ডেফিনেটলি সবাই পারে না, কেউ কেউ পারে। ঠিক সো কেউ যারা পারছে নিশ্চয়ই তাদের একটা স্পেশাল ক্ষমতা আছে বা যে কারণে আসতে পারছে, নাহলে তো সবাই আসতো, রাইট? সো ঠিক তেমনি ভাবে আমার ধারণা মানুষদেরও কারো এই ব্যাপারটা আছে, তারা হয়তো বা ওই জগৎটাতে যেতে পারে, অথবা ওই ওয়ার্ল্ডটার সাথে বা ওই ওয়ার্ল্ডের এই প্রাণীদের সাথে বা এই যে জিন যেটা নিয়ে কথা বলছি এদের সাথে কমিউনিকেট করার একটা ক্ষমতা আছে। আচ্ছা, বিকজ আমি এরকম অনেককে দেখেছি যে সেই কোনো একটা প্লেসে গেলাম, হয়তোবা আমার মনে হচ্ছে যে এখানে হয়তোবা সামথিং ইজ রং হিয়ার, মানে কিছু একটা হচ্ছে বা কিছু একটা প্রবলেম আছে। হয়তোবা আমরা 4-5 জন গিয়েছি, তার মধ্যে দেখা গেল যে একজন ঠিকই টের পেয়ে গেছে, হয়তো বলছে শোন ভাই এই জায়গাটা একটু কেমন জানি, মানে সামথিং ইজ রং। জিবরান ভাই তো মাঝে মাঝে, জিবরানকে তো আমরা বলি রেডার, মানে সে প্রথমেই নোটিস করতে পারে। তো সেরকম কেউ পারে, কেউ আবার মনে করে যে না কোনো ব্যাপারই না। সো অন্য কিছুর এক্সিস্টেন্স কেউ যদি বুঝতে পারে তো ডেফিনেটলি বলবো যে এর চেয়ে আরেকটু যদি উপরের লেভেলে কেউ থাকে তাহলে ডেফিনেটলি এক্সিস্টেন্স কি দেখতেও পাবে, হয়তো কথা বলতে পারবে, কমিউনিকেটও করতে পারবে। তো আমি আমার নিজের একজন আমার দুঃসম্পর্কের একজন আত্মীয়, সে উনি ক্লেম করতে উনি জিন নামাতে পারতেন, এরকম একটা ব্যাপার ছিল। ওই ছোটবেলায় উনি ক্লেম করতো এবং আমার আত্মীয় স্বজন অনেকেই বলেছে যে হ্যাঁ ইটস ট্রু। সো আমি এরকম আশেপাশে অনেকেই দেখেছি। ইভেন এরকম ঘটনাও আছে যে আমার ক্লোজ একজনের
বাসায় মাঝে মধ্যে একজন ভদ্রলোক আসে, ওনাকে কল দিলে মাঝে মধ্যে উনি আসে। আসার পর উনি একেবারে মানে সামনাসামনি জিন নামিয়ে দেখিয়ে দেয় ইনফ্যাক্ট। এবং আমি এরকম গল্প আমি অনেক জায়গা থেকেই শুনেছি, সবগুলো যে আমার বিশ্বাস করতে হবে এরকম কোনো কথা নেই, বাট আমি স্পেসিফিক এই গল্পটার কথা বলছি বিকজ যে আমাকে বলেছে যে ক্লেম করছে নিজের চোখে দেখেছে, তাকে আমি ডেফিনেটলি ট্রাস্ট করি। আমি কতখানি ট্রাস্ট করে দিচ্ছি সে, মানে তার আমাকে কোনো কারণে মিথ্যা বা ভুল বলার কোনো কারণে সে নিজের চোখে এক্সপিরিয়েন্স করেছে। সো ডেফিনেটলি আমি বিলিভ করি এই টাইপের ব্যাপার স্যাপার হয়। আমার কাছে এই জিনিসটা খুব অদ্ভুত লাগে যে মানুষ কিভাবে ডমিনেট করতে পারে। আমার কাছে এটা কিন্তু খুব অদ্ভুত একটা ব্যাপার। মানুষ তো কোনো না কোনো ভাবে শুনুন ভাই, ওদের ক্ষমতা কিন্তু আমাদের চাইতে কোনো না কোনো ভাবে বেশি। এখানে একটা থিওরি আছে, আচ্ছা, যেটা শুনলে বলো ওনার অ্যাকচুয়ালি ওনার আইডিয়াটা আমি ইনফ্লুয়েন্স করছি একদিকে, যে আমারও এরকম চেনা আছে যে বলতে পারে যে সে জিন নামিয়েছে। অ্যাকচুয়ালি এই জিন নামানো আর জিন পুষা কিন্তু আমাদের আগের জেনারেশনের মোস্টলি ওখান থেকে আসা। আচ্ছা, আমাদের নানারা দাদারা এগুলো ক্লেম করতে পারতো, তারা করে। কিন্তু আমার থিওরিটা হচ্ছে যে যারা এগুলো করতো, অবভিয়াসলি আমরা যে রিলিজিয়াস পয়েন্ট অফ ফ্যাক্ট ইয়ে থেকে দেখি, এটা রিলিজিয়াস কনটেক্সটে ইসলামে বলে যে হ্যাঁ করা যায়। অবভিয়াসলি ওদের যে ডিমেনশন ওদের এখানে, অবভিয়াসলি উই হ্যাভ সাম সর্ট অফ প্রেয়ার অর পাওয়ার। আমরা নাকি সর্বশ্রেষ্ঠ, মানে জীবদের নিয়ে এসে দেন আমরা ওদেরকে সার্টেন বাউন্ডারিজ এন্ড চেইনে যেমন একটা কুকুরকে বেঁধে রাখা, মেক হিম ডু মানে জিনিস কাজ করানো, পেপারটা নিয়ে আসো, পাইল নিয়ে আসো, এভাবে বসা উঠো, এভাবে করো। সো তখন হয় কি, মানে এরা উই কন্ট্রোল দাম, যেটা আমি যতটুকু আমি বুঝতে পারি এটাতে। তারপরে হয় কি, যখন দ্যাট পারসন পাসেস অ্যাওয়ে, তখন তো লাইক অল অ্যানিমালস অর এনি ক্রিচার, ফোর্স অফ হ্যাবিট বলে একটা জিনিস আছে, যদি ট্রেন না করতে থাকি তখন এই জিনিসটা আবার ছুটে যায়। আচ্ছা, সো তখনই এরা when they see that they have this much power আর এটা করতে হচ্ছে, তখন নেক্সট যে প্রাণী থাকে ফ্যামিলি মেম্বার, তখন ওদের কাছে পাস অন হওয়ার, দ্যাটস মাই থিওরি, জানা থাকে। সো এগুলো বসা টসা তখন ইউনো বলে জেনারেশন থেকে জেনারেশন যায়, এভাবে আমার একটা থিওরি এইভাবে কাজ করতে পারে। আচ্ছা, আমি আরো একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আপুর কাছে থাকবে এটা, সেটা হচ্ছে যে আপু আপনার কি ফ্যামিলিতে এরকম কোন জিন বা এরকম কোন ঘটনা ছিল কিনা কখনো, বা এরকম জিন রিলেটেড কিছু ছিল কখনো? জিন রিলেটেড বলতে যে আমার নানা জিন পালতেন। হ্যাঁ, তো উনি এই ছিলেন, মানে পালতেন মানে কি, উনি পীর ছিলেন। তো উনি কিন্তু একটা ভালো সরকারি অফিসার ছিলেন। তো একটা টাইমে উনি চলে গেছেন, কুষ্টিয়াতে চলে গিয়ে উনি মানে একদম আধ্যাত্মিক লাইনে চলে গেছে। এবং ওনার নানা ছিলেন যে ওনার একটা মাজারও আছে ওখানে, জিন্দা পীর বলে। কারণ ওনাকে জিন্দা পীর এর জন্য বলা হতো যে উনি মারা যাওয়ার সময় উনি একদম বলে গিয়েছিলেন যে আমি এখন মারা যাচ্ছি, একদম খাটিয়াতে শুয়ে এই টাইমে মারা যাচ্ছে, এইভাবে শুয়ে সে মানে জাস্ট বলে গেছে। এবং উনি ওনার ওয়াইফকে বলেছিলেন যে আমি মরে যাচ্ছি, কিন্তু আমি বলতে পারছি, কবরে যেতে পারছি না, শুধুমাত্র তোমার কিছু কাজের জন্য। হ্যাঁ, তো ওইটার থেকে কিন্তু আমার মানে ওইটা ছিল আমার নানার নানা। তো ওইভাবে হচ্ছে কি যে উনি পালতেন, এবং উনি মানে এরকম আমার চাচারা যেমন যখন আমার আম্মার সাথে আমার আব্বার বিয়ে হয়, তো তখন আমাদের ফ্যামিলি মানে আমার দাদার ফ্যামিলিতে এটা নতুন ঘটনা, জিন আবার কিভাবে পালে। তো নানা যখন নামাজ পড়তেন বৃহস্পতিবারের দিন, তখন ওনার পাশে কিন্তু 4টা জায়নামাজ এরকম বিছানো থাকতো খালি, ওখানে কেউ নামাজ পড়তো না। ওটা ছিল যে জিনরা নামাজ পড়ে ওখানে, কারণ জিনরা নামাজ পড়ে। হ্যাঁ, অবশ্যই। তো এরকম ছিল। তো আমার যেটা মনে আছে যে একবার আমার চাচা উনি গেছে ওখানে, মানে বেড়াতে গেছে না আমার নানির বাড়িতে। তো যাওয়ার পরে তো ওইখানে তো অনেকেই আসছে যে জিনে ধরেছে, মানে ওনাকে একটু দোয়া পড়ে দিতে, বা জিনে ধরলে কিন্তু বিকট রকম একটু অন্যরকম হয়ে যায় মানুষের, মানে সবকিছু আচরণটা পুরাই অন্যরকম হয়ে যায়, সবকিছুই মানে অন্য ধরনের হয়ে যায়। তো এরকম একটা মহিলা এসেছে, তাকে জিনে ধরার পরে তো নানা এরকম দোয়া পড়ার পরে ওকে ইসের সাথে আটকে রেখেছে, মানে যে পেয়ারা গাছের সাথে এরকম আটকে আছে, একদম সেটে থাকে যে ওইভাবে। তো বলছে না আমি যাবো না, ও বলতে থাকে যে ওকে বলছে না তুমি ছেড়ে দাও ওকে, কারণ মহিলাটা অন্যরকম হয়ে গেছে, ঘর বাড়ি সংসার সব ছেড়ে দিছে, সে সংসার করবে না, মানে এরকম মানে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। তো এই জন্য ওকে নিয়ে আসছে, আসার পর বলছে না আমি যাবো না। তারপর বলছে না, অনেক বোঝানোর পরে যখন ওকে ও বললো যে হ্যাঁ চলে যাবে, তো যাওয়ার সময় বললো যে তুই যাবি যে তার প্রমাণটা কি, একটা প্রমাণ দিয়ে যেতে হবে। তো কারণ সে যে চলে যাবে, তখন বললো যে উঠানে কাপড় নাড়া ছিল, তো বলেছে আমি যাওয়ার সময় এই কাপড়টার ভিতর দিয়ে যাব। তো যখন নাকি পাস করেছে ওই কাপড়টা ছিদ্র হয়ে চলে গেছে। আচ্ছা,
এটা কিন্তু দিনের বেলার ঘটনা, রাতের কোনো ঘটনা না। বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা কিন্তু মানে এমন অবস্থা, তো আমার চাচা ওটা দেখে এসে তার জ্বর হয়ে গেছে, সোজা কথা। কারণ এটা তো একদম অবাক ব্যাপার, একদম যে মানে অবাস্তব, মানে কি যে কেমন একটা ঘটনা। হ্যাঁ, তো এই একটা ব্যাপার। তারপর হলো যে আমার নানা যখন মারা গিয়েছেন, তখন মারা যাওয়ার পরে যে 40 দিনের যে একটা দোয়া হয়, তো সবাই গ্রামের মানুষকে খাওয়ানো হয়েছে। তো রাত্রিবেলা যখন সব খাওয়া দাওয়া শেষ, গ্রামের মানুষকে রাত সন্ধ্যার মধ্যে খাওয়া দাওয়া শেষ, তো রাতের দিকে মানে 12টার দিকে এমন একটা বিকট আওয়াজ, কাঁসার বাজালে যেরকম একটা আওয়াজ হয়, হ্যাঁ, ওরকম বিশাল আওয়াজ, পুরো মনে হচ্ছে আকাশ কাঁপছে একদম, এরকম আওয়াজ করে আসছে। অনেকেই শুনতে পেয়েছে, অনেকে না, ওখানে যারা ছিল সবাই শুনেছে। শুনেছে। তো তখন ওটা তো গ্রামে তো এত রাতে, মানে 73, তখন তো, এখন তো গ্রামে তো রাতে জাগে, তখন তো রাতে কেউ জাগতো না। ওই যারা কাজ টাজ করে রাত্রে হয়তো আমরাই বসে আছি, যে সারাদিনের ওই ব্যাপারটা নিয়ে কথাবার্তা হচ্ছে। ওটা কত রাত হবে, 10টা, মানে 10টা থেকে 12টার মধ্যে আর কি, এরকম রাত। তখন তো ওটা বেশ অন্ধকার হয়ে যায় রাতের বেলাটা। তো তখন ওই যারা বসেছিলেন তখন বললো যে জিনরা, মানে যারা জিনরা তো নানার সাথে থাকতো, ওরা আসছে, মানে ওরা আসছে, এটা মানে ওদের একটা জানান দিয়ে যাওয়া যে আমি আসছি। এই যে ওরা যে ছিল, এই যে এখন তো আপনার নানা উনি বেঁচে নাই, তারপরে ফ্যামিলিতে আর কারো কোনো ক্ষতি বা কোনো ক্ষতিকর জিন ছিল না, বা উপকার কোনো কিছু অস্বাভাবিক কোনো ঘটনা পরবর্তীতেও ঘটেছে নাকি? যে নানা মারা যাওয়ার পর থেকে আর এই জিনিসটা নাই ওখানে। মানে নানা মারা যাওয়ার পর থেকে, মানে কি, নানা মারা যাওয়ার পরে এই ঘটনাটাই শেষ। তারপরে কিন্তু আর কোনো ঘটনা ঘটে নাই, কারণ যে নানা ওই চর্চাটা কিন্তু অনেকদিন করতে পারেনি, কারণ নানা অসুস্থ হয়ে মারা গিয়েছেন। তো যে ওইটা জাস্ট মানে যে নানা যখন মারা যান, তখন নানা কিন্তু প্রায়, মানে উনি 71-এ উনি অসুস্থ হয়েছিলেন। তো তারপরে 73-তে উনি মারা গেছেন। তো এইটুক সময় কিন্তু উনি একদম অনেক অসুস্থ ছিলেন। তো কিন্তু উনি যখন মারা যান, যেই দিন মারা যাচ্ছে, মৃত্যু সজ্জা, মানে মৃত্যু মুখে একদম চলে যাবে যখন, তখন কিন্তু উনি অনেক জোরে ইয়াসিন সূরা পড়েছিলেন, একদম পুরা ইয়াসিন সূরা। তো এটা তো একটা আশ্চর্য ব্যাপার। উনি কিন্তু তখন ওনার কিচ্ছু মনে নাই, কারণ উনি যখন 72-তে তখন উনি একদম 47-এর আগে চলে গেছিলেন, ওনার মানে ব্রেইন হ্যামারেজ হয়েছিল। তো উনি কিন্তু এই সময় ছিলেন না, উনি সব 47-এর আগের কথা বলতেন। ওনার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, মানে ওই টাইমে। কিন্তু তখন যিনি মারা গেছেন, মানে ওনার কোনো সেন্স ছিল না, কিন্তু যখন মারা গেলেন, মারা যাওয়ার সময় যে মানুষকে একদম, মানে উনি পুরা ইয়াসিন সূরা উনি জোরে জোরে পড়েছেন। ওকে, আমরা তো বেশ কিছু ঘটনা জানলাম। এখন তাহলে কি করা যেতে পারে? আমরা কি এখন আর কোনো ঘটনায় যাবো, নাকি একটা ব্রেক নিবো? কি করা যেতে পারে? ব্রেকের পরে আমরা আমাদের ঘটনায় ফিরে আসছি। রাইট, সুতরাং আমরা ব্রেক নেই এবং সাথে থাকুন, আর সেই সাথে আমাদের SMS করে আপনাদের অনুভূতিগুলো জানিয়ে দিন। আর অনুভূতি জানাতে যেটা করতে হবে, শাউট লিখে, স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আপনাদের জন্য যে গানটা প্লে করছি সেটি হচ্ছে দ্য ঘোস্ট অফ ইউ বাই মাইকেল লান্ডস্ট্রক। চলুন শুনে আসি গানটি। সময় 12:45 ফিরে এলাম আবার আমি রাসেল, সাথে নিয়ে ভূত FM, এবং আমার সাথে রয়েছেন ভূত স্পেশালিস্ট, ভূত স্টিমের সুমন্দর এবং জিবরান ভাই। আমি আমরা জানি যে অনেকগুলো আমরা SMS এর পাশাপাশি বেশ কিছু ইমেলও পেয়েছিলাম এই সপ্তাহে। সেই ইমেল থেকে সুমন ভাই একটা ইমেল পড়ি। সেই ইমেলের মধ্যে থেকে যে ইমেলটা আমি প্রথমে ধরে আছি হাতে, সেটা পাঠিয়েছেন মেঘ, এবং মেঘ এই ইমেলতে লিখেছেন যা আমি তার মতো করে পড়ছি আগে। তিনি যে ভাষায় লিখেছেন, রাত 10টা আমি একা একটা বাসায় থাকতাম, চিটাগংয়ে পাহাড় টাইপের একটা এলাকায়, একটা নির্জন বাড়ি। মেঘলা ছিল পরিবেশ, আমি ছাদে যেতাম, একা থাকতাম, বাসায় ভালো লাগতো না। এই বাসাটা এই বাসায় কিন্তু শহর থেকে একটু দূরে। তো আমি অন্যদিনের মতো ছাদে গেলাম। ছাদে আমার একটা প্রিয় কর্নার ছিল। আমি দরজা খুলেই সোজা সেই কর্নারের দিকে হেঁটে যাচ্ছি। চোখ ছিল আমার মোবাইলে। হঠাৎ কেন যেন থেমে গেলাম। একটু চোখ উঠাতেই দেখলাম আশ্চর্য একটা গর্জিয়াসলি একটা সেজে গুজে একটা মেয়ে ওই কর্নারটায় বসেছিল।
আর একটু মনোযোগ দিলাম, দেখলাম মেয়েটা একটু ফেস আমার দিকে করলো। অবাক করা স্পষ্ট ছিল দুইটা চোখ, এবং মানে খুব স্পষ্ট ভাবে তাকিয়েছিলেন তিনি, এবং বলছে যে চোখ ধরে আমার জ্বলছিল, এবং তিনি পুরোই অবশ হয়ে গেছিলেন ওই সময়। এবং তিনি বলছেন যে এরপর থেকেই তার বাসায় নানা রকমের অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো, এবং তিনি ওই ঘটনাটা এখনো পর্যন্ত ভুলতে পারেন না। এটা কোনো একটা দিনের তার ঘটনা। এরকম অনেকেই আমাদের ইমেল করেছেন, এবং সেই ইমেলগুলোর মধ্যে থেকে যেমন আমরা আজকে সজলকে গেস্ট হিসেবে নিয়ে এসেছিলাম। সুতরাং আপনারা যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাদের ইমেল করতে পারেন, লিখবেন bhutfm@radiofurti.fm। আর ভূত এফএম এর বানানটা হচ্ছে, স্পেলিংটা হচ্ছে BHOOT একসাথে সবকিছু, এবং তারপর @Radio Furti RADIOFOORTI radiofurti.fm এই ইমেল করতে পারেন। এছাড়া আমাদের SMS করতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840। আমরা অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে যে সুমন ভাইয়ের কাছ থেকে আজকে নতুন কিছু ঘটনা শুনবো, এবং আমরা ফিরে যাই সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, লাস্ট এপিসোডে আমি যখন আসলাম বাইরে থেকে তখন রোজ হান্টার্সের সাথে ওয়েস্ট ভার্জিনিয়া গিয়েছিলাম, ওটা নিয়ে কিছু কথা বলেছি। তো তখন একটা কথা বলেছিলাম যে ওটাই শেষ ছিল না, আরেকটা জায়গায় গিয়েছিলাম, ওখানে অবশ্যই ওয়েস্ট হান্টার্স টিম ছিল না। আচ্ছা, ওটার ঘটনাটা বলি। আমার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল, এই জন্য আচ্ছা এটা নিয়ে বলছি আর কি। সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে একটু বাইরে একটা জায়গা আছে, জায়গাটা বেশ পশ এরিয়া। আচ্ছা, ওখানকার এক একটা বাসার দাম $10 to 15 million আর কি, মানে কম করে হলো $7 million, মানে বেশ পশ একটা জায়গা। তো ওখানে একটা কাপল, মানে এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমি শুনেছি নিউ ইয়র্কে যাওয়ার পরে। আমি যখন এই ভূত এফএম নিয়ে যখন আলাপ করছিলাম তখন একজন বললো যে আমি একটা ঘটনা জানি, এটা শুনেন। আচ্ছা, তখন সে বললো যে এরকম একটা বাসা আছে ওখানে, এই বাসাটা একটা কাপল, একটা ফ্যামিলি কিনেছে কয়েক মাস আগে $1.2 million দিয়ে। আচ্ছা, তো যেটা কিনা অনেক কম আর কি ওই এরিয়ার জন্য। আচ্ছা, তো অনেক সস্তায় পেয়েছে, বাসাটা কিনে নিয়েছে। বাট তারপর বাসাটা সম্বন্ধে কিছু গল্প আছে, ব্যাকগ্রাউন্ড। সেটা হচ্ছে যে এখানে এই বাসায় দুটো মানুষ সুইসাইড করেছে, এবং এই বাসাটার ভিতর গিয়ে কেউ যদি থাকে কিছুদিন তাহলে নাকি বেশ কিছু জিনিস হয়, মানে নট দ্যাট যে তারা কিছু দেখে, কিন্তু যেটা হয় যে মেন্টালি মোস্ট অফ দ্য পিপল ডিপ্রেসড হয়ে যায় আস্তে আস্তে। আস্তে আস্তে মন খারাপ হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, এবং সুইসাইডের কাহিনীও আছে। এবং সে মানে খুব ক্লোজ, হয়তো বা যারা এখানে আছে তাদের মধ্যে হয়তো খুব ভালো সম্পর্ক, কিছুদিন থাকার পর দেখা যায় যে সব সমস্যা শুরু হয়, রিলেশনশিপে বা সমস্যা হয়, গ্যাঞ্জাম হয়, এই ধরনের জিনিসপত্র হয়। তো শুনে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, কজ আমরা এই লাস্ট 2-3 বছর ধরে যে ইনভেস্টিগেশন গুলো করছি এর মধ্যে আমরা এরকম প্লেস পেয়েছি যেখানে গেলে একটু অন্যরকম ফিলিং হয়। মানে নট দ্যাট যে আমরা সবসময় দেখছি এই সাদা কাপড় পরে সবসময় ঘটনা ঘটছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা ঠিক মানে বলে বোঝাতে পারি না, কিন্তু আমরা ফিল করি, রাইট? সো আমরা এরকম সিচুয়েশনের মধ্যে পড়েছি যে যাওয়ার পরে বা কোনো একটা প্লেসে গিয়ে এরকমও হয়েছে যে একবার আমার আর সাকিবের মধ্যে অলমোস্ট ঝগড়াঝাটি লেগে গিয়েছিল ওখানে গিয়ে। হ্যাঁ, একটা প্লেসে গিয়ে, এরকম জায়গাও আছে ঢাকা মানে বাংলাদেশে। এবং তারপরের দিন আমরা we were wondering যে আমরা কেন ওরকম ভাবে রিয়েক্ট করছিলাম। সো এই টাইপের সিচুয়েশনে আমরা পড়েছি। সো যখন শুনলাম যে ওই বাসাটায় গেলে নাকি এরকম হয়, তখন আমি খুব ইন্টারেস্টেড হয়ে গেলাম। তখন আমি বললাম ঠিক আছে, আমাকে গল্পটা বলেন। সো গল্পটা ছিল এরকম যে যেই ফ্যামিলি এখনো আছে ওই বাসায়, ওরা উঠলো, ওদের একটা বাচ্চা আছে। তো ওই বাসায় ওঠার পর প্রথমে সবকিছু ঠিকঠাক, কোনো অসুবিধা নাই। আর আমেরিকায় যেটা হয়, মানে পশ্চিমা দেশগুলোর মধ্যে এটা খুব কমন যে বাচ্চাদের একটা ইমাজিনারি ফ্রেন্ড হয় আর কি। হ্যাঁ, তারা খেলে একটা ফ্রেন্ডের সাথে যে কিনা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। সো ওই বাচ্চাটার একটা ইমাজিনারি ফ্রেন্ড হলো এখানে, সে খেলোর নাম দিল সে ফ্র্যাঙ্কির সাথে সে খেলে ঘুরে। তো প্যারেন্টস ডিডন্ট বদার অ্যাকচুয়ালি, বিকজ এটা খুবই কমন একটা জিনিস, সেটা কোনো সমস্যা না। তো ঘটনা শুরু হলো এখান থেকে যে একদিন
ওই বাসায় যারা থাকে ওই মাঠ মানে মহিলা যে উনি হঠাৎ করে তার ছেলেকে খুঁজছে, ছেলে বয়স কম ছোট, কত 6 years old or something like that. তো খুঁজছে, ওকে খুঁজে পাচ্ছে না, ডাকছে শুনছে না, তখন তার বেডরুমে গেল, দোতলায় বেডরুমে গিয়ে দেখে যে বেডরুমের তার ছেলে নেই। ওখানে তো বড় জানালা থাকে, জানালা তো আর আমাদের দেশের মতন কিছু থাকে না, রাইট? সো জানালা খোলা, জানালার থেকে বের হলেই হচ্ছে গিয়ে ছাদ মানে যে স্ল্যান্টেড চালগুলো থাকে যেগুলো, সো ওখানে মানে জানালা এবং ছাদের মাঝামাঝি একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে, জানালা এবং ছাদের মানে জানালা থেকে সে বের হয়ে গেছে অলমোস্ট, এরকম একটা জায়গায় সে মানে জাস্ট দাঁড়িয়ে আছে। তখন সে বললো যে তুমি এখানে কি করছো? তখন ছেলেটা বললো যে ফ্র্যাঙ্কি told me to jump. ফ্র্যাঙ্কি তো এক্সিস্টই করে না। এক্স্যাক্টলি, ওর ফ্রেন্ডটা নাকি ওকে বলেছে যে জাম্প করতে ছাদ থেকে। আচ্ছা, তো সাথে সাথে তার মা তো ভয় পেয়ে গেছে, দৌড়ে গিয়ে কোনো মতে তার ছেলেকে ওখান থেকে টেনে আবার ঢুকে নিয়ে রুমের মধ্যে আবার নিয়ে আসছে। তো এটা আবার নিয়ে বাসায় আলোচনা করেছে। বাট এই ফ্যামিলিটা অ্যাকচুয়ালি এইসব ভূত টুত বা এই ধরনের স্পিরিট এগুলোতে অ্যাকচুয়ালি একদমই বিশ্বাস করে না, একটু নাস্তিক টাইপের আর কি। সো তারা অ্যাকচুয়ালি মনে করেছে যে হয়তো ছেলেটা আপসেট কোনো কারণে এরকম একটা, বা সব বাচ্চা তো এরকম একটা কাজ করেছে, তো ওটা নিয়ে পাত্তা দেয়নি। সো এই টাইপের একটা ঘটনা আমি শুনেছি। শোনার পরে আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি বললাম যে আমি এই বাসাটায় যেতে চাই, এটা কি কোনো মতে ব্যবস্থা করা যায় কিনা। তখন বললো যে ঠিক আছে আমি জানাচ্ছি। তো এই ঘটনার পরে আমি চলে গেলাম ওয়েস্ট ভার্জিনিয়াতে এই ওয়েস্ট হান্টার্সের সাথে ওইসব কাজ টাজ করে। আমি যখন আবার ফিরে আসলাম, আসার পরে তখন আমি আবার যার থ্রুতে আমি কানেকশনটা পেয়েছিলাম উনি আমাকে কল দিয়ে বললো যে হ্যাঁ ব্যবস্থা করা গিয়েছে, ওখানে যাওয়া যাবে, আমরা যাবো। ইনফ্যাক্ট সবাই মানে ওর পরিচিত কোনো মতে ঘুরিয়ে পেছিয়ে মানে পরিচিত, তো বলছে অসুবিধা নেই আমরা যেতে পারবো। আমি বললাম যে আচ্ছা ফাইন, আমরা তাহলে যাবো। তা আমাদের প্ল্যানটা হচ্ছে যে ওটা একটু নিউ ইয়র্কের টাউনের একটু বাইরে। আচ্ছা, তা আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা যাবো সন্ধ্যার পর ওখানে যাবো, ওখানে ডিনার টিনার করে আমরা 8টা বাজে দিব, তারপরে আমরা সকালে চলে আসবো বা এরকম একটা প্ল্যান আর কি। সো উইকেন্ডে আমরা গেলাম। তো যাওয়ার পরে বাসাটা বিশাল হিউজ একটা বাসা, এবং বাসাটা দেখেই বোঝা যায় যে এই বাসাটা 1.2 মিলিয়ন কিছু না, এটার দাম আসলে আরো অনেক বেশি হওয়ার কথা আর কি। তো বাসাটাই গেলাম, তারপর ঢোকার পর বিশাল বড় একটা রুমের মতন এবং ডুপ্লেক্স টাইপের, তো মানে ওখানকার বাসাগুলো যেরকম বেসমেন্ট থেকে, দোতলা থেকে, একতলা থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়, এবং খুব বিশাল বড় একটা স্যান্ডেলিয়ার লাগানো। আচ্ছা, তো দেখে খুব ভালো লাগলো আর কি, মানে সুন্দর বাসা আর কি। আমরা ঢুকলাম, ঢুকে আমরা প্রথমে এভরিথিং ওয়াজ নর্মাল, কোনো অসুবিধা নেই। আমরা বসলাম, আড্ডা দিচ্ছি, গল্প করছি। আমরা ডিনার টিনার করে রাত্রেবেলা আবার বসলাম। ওদের একটা লাইব্রেরি আছে বিশাল বড়, এটা হচ্ছে দোতলায়, সিঁড়ি দিয়ে উঠে লাস্ট কর্নার লেফট সাইডের সেকেন্ড লাস্ট কর্নার আর কি। তো আমরা গিয়ে লাইব্রেরিতে বসলাম। লাইব্রেরিটা দেখতে একটু স্পুকি, মানে বেশ বড় এবং ছাদ পর্যন্ত সব বই রাখা, যাবতীয় বই, সুন্দর আর কি, একটু ভিক্টোরিয়ান স্টাইলের বাসাটা আর কি। তো ওখানে আমরা বসে গল্প করতে করতে একটা জিনিস হলো, জিনিসটা একটু আগে একটু এক্সপ্লেনেশন দেওয়া উচিত। আমরা যখন বাসায় ঢুকেছিলাম তখন আমি নোটিস করছিলাম বাসাটা, যেখানে স্যান্ডেলিয়ার ওইখানে 3টা বেলুন ঝুলছিল, মানে ওই গ্যাস বেলুন টাইপের। আচ্ছা, তো এগুলো কোনোভাবে হয়তো বা বাচ্চাটার হাত থেকে ছুটে গিয়েছিল, মানে উপরে ওই থেকে গেছে আর কি, এরকম একটা সিচুয়েশন। তো এটা তখন অতটা পাত্তা দিইনি। বাট মজার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা বসে গল্প করতে করতে হঠাৎ করে একটা সময় আমরা হালকা একটু মানে হয় না যে কথা বলতে বলতে হঠাৎ সবাই থেমে যাই, এটা ব্যবস্থা। আর গল্প করছি ভূত টুত নিয়ে, সো এনভায়রনমেন্ট একটু অন্যরকম। সো সবাই একটু চুপচাপ। হঠাৎ করে একটা খুব কি বলবো, এটা নয়েজটা কিরকম, মানে খুবই হালকা একটা আওয়াজ। এটা খুব একটা মানে নোটিস করার মতন কিছু না, খুবই নর্মাল। এগুলো রাত্রেবেলা আমরা ঘুমাতে গেলে মাঝে মাঝে টুকটাক টাইপের আওয়াজটা আমরা শুনি, সিরিয়াস কিছু না। বাট তখন এনভায়রনমেন্ট এরকম ছিল, তা আওয়াজে আমরা সব একটু চমকে গেছি। যাওয়ার সাথে সাথে আমাকে যেই ভদ্রলোক নিয়ে গিয়েছিলেন ওই বাসায়, সে হঠাৎ করে বললো কি যে ওখানে বাইরে থেকে কিছু একটা আওয়াজ আসলো, চলো যাই দেখি। আমি বললাম যে সিরিয়াস কিছু না, বলে যে না চলো যাই দেখি। মানে সবাই একটু ভয়, এবং বারবার আমি বলছিলাম যে ভয় পেলে অ্যাকচুয়ালি ফেস করা উচিত। তো হয়তো বা উনি হয়তো ভয় পেয়েছিল, আমি জানি না যে কারণেই হোক। তা আমরা দুজন হাঁটা দিয়ে আমরা লাইব্রেরির দরজার কাছে গেলাম। দরজাটা খুলেই আমরা যে সিনটা দেখলাম, এটা মানে এটা ভূতের কিছু না, বাট জিনিসটা খুব উইয়ার্ড ছিল। সেটা হচ্ছে যে দরজাটা খোলার সাথে সাথে মুখের সামনে একটা বেলুন,
আচ্ছা, সেই 3টা বেলুনের একটা বেলুন আমরা বুঝতে পারলাম আর কি, মানে বেলুনটা কোনোভাবে ভাসতে ভাসতে পুরো আমাদের দরজার কাছে চলে এসেছিল এবং ওই হালকা মানে বাড়ি মানে একটা ঘষা খায় না, তখন আমরা বুঝতে পারলাম যে অবস্থা কিসের ছিল। আচ্ছা, মানে বেলুনটা দরজাটা খোলার সাথে সাথে বেলুনটা ফার্স্টে পিছনে গিয়ে এবার ঢুকে পড়লো, এটা মানে বাতাসের ব্যাপারে। হ্যাঁ অবশ্যই, তো ঢুকলেও ওইটা দেখে আমরা একটু চমকে গেছিলাম। তখন আমি বললাম যে এটা কি ওই 3টা বেলুন নাকি, এটা বের করতে হবে, বিকজ বাসায় আমি 3টা বেলুন দেখেছি, হয়তো আরো বেলুন আছে, এটা তো পাশেই ছিল, আমরা খেয়াল করিনি। সো আমি তখন আবার একটু জোরে সোরে হেঁটেই আমি আবার গেলাম ওখানে গিয়ে দেখলাম যে ওখানে বেলুন আছে 2টো, পিঙ্ক বেলুনটাই এটাই, ওই এটা। সো তখন আমি চিন্তা করলাম যে জিনিসটা কোইন্সিডেন্স বলাটা ঠিক হবে না, বিকজ বেলুনটা অনেক ঘুরে এখানে আসতে হবে, বাট বেলুনটা এসে কেনই বা আমাদের দরজার সামনে, আর এখানেই কেন আসবে, এখানেই কেন আসবে, আমাদের প্রশ্ন সেটাই। তখন আমার কাছে একটু উইয়ার্ড লাগলো জিনিসটা, যে আমার সাথে যে জিনিস ছিল উনি বলে যে কি শোন কি বুঝলা, কি মনে হচ্ছে, আমি বললাম যে আমি ঠিক বুঝতে পারছি না, বাট ব্যাপারটা আমার কাছে খুব একটা নর্মাল মনে হচ্ছে না আর কি। তাই এরকম কথাটা তো বলছি, তখন বাসার যে মালিক তার ওয়াইফ উনি আমাদের বললো যে তোমরা কি কফি খাবো নাকি, তা আমি তো খুব কফি অ্যাডিক্ট, তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আমি কফি খাবো। তো সে কফি বানাতে যাবে, কফি বানাতে গেল, আমরা এখানে বসলাম, তারপরে হঠাৎ করে দেখলাম যে সে দৌড়ে আসলো, মানে এসে বললো যে মানে তার ছেলে রুমে নাই আর কি। আচ্ছা, তার ছেলে রুমে নাই, তখন সবাই একটু প্যানিক করা শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, বাসাটা বিশাল বড়, হ্যাঁ, তো আমরা নিচে ছু করে যাচ্ছি করতে করতে, হঠাৎ করে তার ছেলেটা বাবা মানে যে মেইন ওনার, সে দেখলাম যে চিৎকার করে সবাইকে ডাকছে বাইরে আসো বাইরে আসো। আমরা তখন দৌড়ে, মানে বাসাটার ব্যাক ইয়ার্ডটা বেশ বড়, ওখানে বেশ পোর্স টোর্স আছে কাঠের, মানে ওখানে বসার সুন্দর জায়গা আছে, তারপর হচ্ছে বিশাল বড় একটা মাঠের মতো, মানে ব্যাক ইয়ার্ড আর কি, বিশাল বড় ব্যাক ইয়ার্ডের পরে হচ্ছে একটা জঙ্গলের মতন। এবং তখন যে সিনটা দেখেছি এটা বেশ ভয়ঙ্কর ছিল আমার জন্য, বিকজ নর্থদের জন্য কোনো ভূত দেখেছি বা কিছু দেখেছি, বাট সিনটা আমি কিভাবে, মানে আমি যে দৃশ্যটা দেখেছি সেটা হচ্ছে যে বাচ্চাটা দূরে ওই ব্যাকেটটা যেখানে শেষ হয়েছে তার ওখানে তো কাঠের একটা বেড়া টেপের দেয়া, হ্যাঁ, তো ওটার একটা দরজা আছে, দরজাটা খোলা, এবং সে ওটা পার হয়ে চলে গেছে, এবং কাঠের নর্থদের যে ওয়ালটা অনেক উঁচু না, মানে একেবারেই কোমরের হাইট টেপের আর কি, সো পিছনে সুন্দর দেখা যাচ্ছে সবকিছু। পিছনে যে জঙ্গলে একটা গাছের এখানে ছেলেটা দাঁড়িয়ে আছে, এবং সে উইয়ার্ড কেমন যেন অঙ্গভঙ্গি করছে, মানে দেখতে জিনিসটা খুবই উইয়ার্ড ছিল, মানে বেশ ভয়ঙ্কর ছিল। ইনফ্যাক্ট আমরা দৌড়ে এখানে গেলাম, দৌড়ে যাওয়ার পর আমাদের যে সিনটা দেখলাম সেটা হচ্ছে যে বোঝা গেল যে ছেলেটা কোন একটা ট্রান্সের মধ্যে, মানে কিছুর মধ্যে আছে, ওর মুখ টুক যে ফ্যানা টানা টাইপের বের হচ্ছে, মানে চোখ টোক মানে উল্টে যাওয়া বলে না যে একটু সাদা টাইপের হয়ে যায়, মানে মনটা হারা যায় কিছুটা ওইটা, মানে দেখতে খুবই ভয়ঙ্কর। এবং সে একটা গাছের মধ্যে 2টা হাত দিয়ে একটা গাছকে খামচি দিচ্ছে ভয়ঙ্কর ভাবে, মানে এটা আমি অ্যাকচুয়ালি ঠিক রেডিওতে বোঝায় বলতে পারছি না, না দেখলে বিশেষ করে এটা না দেখলে বোঝা যাবে না জিনিসটা কতটা মানে ফ্রিকি। মানে আমরা দেখে আমরা বললাম যে এটা কি, তখন দৌড়ে ওকে ধরা হলো, এবং ব্যাপারটা অনেক সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছিল, মানে 911 কল, অ্যাম্বুলেন্স, হসপিটাল, মানে অনেক ব্যাপার হলো। ডক্টররা, আমরা তারপরে বাচ্চাটাকে নিয়ে চলে গেলাম এই কাছে হসপিটাল, এবং তখন যেটা বললো যে ওই যে ডক্টরদের এক্সপ্রেশনটা সেই যে এপিলেপসি টাইপের একটা ব্যাপার, মানে কনভালশন হয়েছে এই টাইপের একটা জিনিস, বাট ট্রাস্ট মি ওইখানে দাঁড়িয়ে আমাদের যে ফিলিংটা হয়েছিল, যা হয়েছিল, মানে ভালো লাগে নাই আর কি। আমার কাছে তো পুরোপুরি মনে হচ্ছে পজেসড হয়েছিল ওই সময়, আমারও সেম ধারণা, আমারও সেম ধারণা যে ওরকম একটা কিছু, কিন্তু মানে ভেরি আনফর্চুনেট যে তাদের প্যারেন্টস অ্যাকচুয়ালি এগুলো একদমই বিশ্বাস করে না, একদমই না। হ্যাঁ, ওনাদের মনে হয় এতদিন ধরে বাসায় আছে, হ্যাঁ, তো ওনাদের এর আগে অনেকে নাকি বলেছে, ওরা শুনে নাই, আমিও বললাম, বাট তারা পাতা টাত্তা দিল না। বাট আমরা ওইদিন থেকে ওখান থেকে চলে আসি, বাট ঘটনাটা কিন্তু এখানে শেষ হয়নি। ঘটনাটা শেষ হয়েছে আমি ঠিক ঢাকায় আসার 3-4 দিন আগে। আমার যে ফ্রেন্ড, মানে যিনি আমার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল, উনি আমাকে কল দিয়ে খুব মানে বেশ হাঁপাচ্ছে, খুব এক্সাইটেড, মানে কেমন অবস্থায় আমাকে কল দিয়ে বলে যে সুমন একটা ঘটনা ঘটছে। বলে কি হয়েছে, বলে যে এই উইকেন্ডে, মানে আমি আসার আগে 2 উইকেন্ডে ছিল, যে এই উইকেন্ডে ওই ফ্যামিলি যেটা করেছিল যে তাদের 4 জন ফ্রেন্ডকে এবং ফ্রেন্ডের ফ্যামিলিকে দাওয়াত দিয়েছিল রাত্রেবেলা উইকেন্ডে, আবার ওই বাসা বসে আড্ডা দিবে, গল্প গুজব হয়ে গেছে। তো ডিনারের পরে তারা বসে আড্ডা দিচ্ছিল, এবং দিতে দিতে একটা সময় তারা সাম মুভি নিয়ে তর্কের মধ্যে যায় আর কি। আচ্ছা, তর্ক বিতর্ক শুরু হয় একটা মুভি নিয়ে, এবং এরকম একটা অবস্থা যায়, ঝগড়াঝাটি চিল্লাচিল্লি, একসময় হাতাহাতি, তারপরে মানুষজন ইনজুর পর্যন্ত হয়। এটা নিয়ে থানা পুলিশ টাইপের একটা সিচুয়েশন হয়ে গেছে। এবং
সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর পরের দিন সবাই বলছে যে আমরা কেন একটা মুভি নিয়ে মারামারি করছিলাম আমরা এখনো জানি। খুবই অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার খুবই। তখন আমি এই ঘটনাটা শোনার পর বললাম যে আপনি যাই করেন আপনি ওই লক্ষ্মীকে আবার বোঝান এই বাসাটা ছেড়ে দিতে। এই 1.2 মিলিয়নের লোভ আমার মনে হয় না রাখাই ভালো, বিকজ এখানে কিন্তু তাদের বাচ্চারও একটা ব্যাপার আছে, রাইট? সো মানুষজনের সেইভাবেই হচ্ছে। আমি এখনো জানি না অ্যাকচুয়ালি বাসাটা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার কাছে না একদম ঘটনাটা মানে আমি এরকম ঘটনা একদম এই সমস্ত ক্ষেত্রে বোধহয় এরকমই হয়, সিচুয়েশনটা এরকম তৈরি হয়ে যায় কিনা। আমি যেটা বলছি সেটা গল্প, একেবারে গল্প। ওমেন মুভিতে যেরকম দেখায় ওই যে বাচ্চাটা বারবারই বাচ্চাটার মধ্যে একটা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, তো বাবা কিছুতেই বিশ্বাস করছিল না যে তার মধ্যে কিছু একটা আছে। এবং আপনি যতবার গল্পটা বলছেন আমার কেমন যেন ওই ওমেনের ওই বাচ্চাটা চেহারা ভেসে উঠছিল বারবার করে। ঘটনা দুটো একদমই আলাদা, কারণ ওটা আবার দেখা যায় একটা কুকুর আছে, ওইখানে বাস্তব জিনিসটাও একদমই আলাদা। কিন্তু আমি সবসময় দেখি যাদের বাসায় থাকে এবং যারা ডিসিশন মেকার এই পর্যায়ে গিয়ে কখনোই তারা বিশ্বাস করে না যে আসলে এরকম কিছু একটা ব্যাপার আছে, এই বাসায় ছাড়তে হবে, রাইট? এবং এই ব্যাপারে আমি এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছিলাম। আমি ইদানিং কিছু বইটই পড়ছি। আমি ইনফ্যাক্ট এইবার জাস্ট এসে গেলাম, আমি তখনও বাইরে থেকে যে বইটা কিনে নিয়ে এসেছি। তো আমি এটারও একটা এক্সপ্লেনেশন পেয়েছি যেটা নিয়ে আমরা আলাপ করছি, যে যারা ওনার মানে যাদের হাতে ক্ষমতা থাকে তারা অ্যাকচুয়ালি কিছু করতে চায় না। তো অনেকে অ্যাকর্ডিং টু সাম এক্সপার্ট তারা বলছে যে এখানে যে জিনিসটা হয় যে হয়তোবা নর্মাল সিচুয়েশনে সে হয়তো জিনিসটা বিশ্বাস করতো, বাট যেই ইভিল পাওয়ার বলি আর যেটাই বলি যারা এই কাজগুলো করছে ওরাই একে অ্যাকচুয়ালি এরকম একটা মেন্টাল স্টেটে নিয়ে যাচ্ছে সে কোন অবস্থাতেই এটা বিশ্বাস করবে না। অ্যাকচুয়ালি এটা ওদের স্বার্থ হাসিলের জন্য এরা জিনিসটা করতে দিচ্ছে না। রাত্রেবেলা মারামারি করার পর সকালবেলা যখন তারা চিন্তা করছে আমরা কেমনি করছিলাম, হয়তোবা এরাই হয়তোবা 5 বছর পর হয়তো চিন্তা করবে আমরা কেন ওই বাসা থেকে বের হইনি, এখন তো বুঝতে পারছি। নর্মাল একটা সাইকোলজি যে ফিলিং হেল্পলেস পাওয়ারলেস থাকে, সে চাই সবসময় যে আই ওয়ান্ট বি ইন কন্ট্রোল। আর যদি কোনো কিছু প্যারানর্মাল থাকে যেটা বুস্ট করে এই বিলিফটা, তো ডেফিনেটলি তো এটা ইনফ্লুয়েন্স করবে আরো বেশি করে। এবং আমি না আজকে শুনবে আপনি বেলুনের ইয়ে করলেন, আমি ইমেইলগুলোর কাগজগুলো আমি অদ্ভুত ব্যাপার আমি সমস্ত প্রিন্ট আউট নিয়ে বাসায় রেখে দিয়েছিলাম এবং পুরোটা সময় আমার কোনো সময় ভুল হয়নি, প্রতিদিন সেগুলো দেখেছিলাম এবং সন্ধ্যাবেলায় সেগুলো আবার মার্ক করে রাখলাম যে হ্যাঁ এগুলো নিয়ে যেতে হবে। আসার সময় আমি ফিরে আসছি, কিন্তু আমার গল্পগুলো মনে আছে। আমি দু একটা বলতে চাই, আমি নামগুলো বলতে পারছি, আমি সরি ফর দ্যাট, এবং নেক্সট টাইম এরকম ভুল হবে না। সেটা হচ্ছে যে একটা গল্প এরকম বেলুনের মতন ছিল, তার বাসার একটা বেলুনই তো, এটা তো অন্য কিছু না। সেই বেলুনটা দেখে তার মানে মনে হলো যেটা এটা ভিডিও করা যায়, তো সে যতবার করে ভিডিও করতে চায় ক্যামেরা অফ হয়ে যাচ্ছিল বা এরকম মানে কোনো সমস্যা হচ্ছিল, ভিডিওটা হচ্ছিল না। ফাইনালি যখন সে ভিডিও করলো এবং ভিডিও করার পর দেখলো যে সেই ভিডিওতে কোনো কালার নাই এবং মানে ওই বেলুনটা বা এরকম বেলুন টেলুন কোনো কিছু নাই, এরকম একটা ঘটনা আমি শুনেছি। আরেকজন আমাদেরকে ইমেইল করেছে তার যে ঘটনা, সে ফার্মগেটে একটা মানে কি বলবো যে একটা কোচিং করতো এবং সেইখানে যেটা হয়েছিল যে লিফটে উঠেছে এবং লিফটে ওঠার সময় দেখলো যে তার সঙ্গে একজন মৌলানাও উঠেছেন এবং তারা সবাই মিলে লিফট একসঙ্গে উঠছে এবং দুজন ছিল, তার ফ্রেন্ডরা ওয়েট করছিল অন্য একটা জায়গায় এবং অন্য একটা ফ্লোরে আর কি। তো এই মুহূর্তে তারা যখন লিফটে করে উঠেছে, ওঠার পরে সে কিছুক্ষণ পরে খেয়াল করলো লিফটের গ্লাস থাকে, ওই লিফটে গ্লাস ছিল আর কি। তো ওর সামনে মৌলানা সাহেবকে দেখতে পাচ্ছে, কিন্তু গ্লাসে দেখতে পাচ্ছি ও একা দাঁড়িয়ে আছে। ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। সে মানে তাকে আমরা আনিনি আজকে, কিন্তু তার এই গল্পটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল এই ঘটনাটা, যে এরকম। এবং সে বলছে এটা একদম দিনে, তারপরে তার বাসাতে সেটা বলে এবং সে তাকে ইমিডিয়েটলি সেই কোচিং ছাড়িয়ে দেওয়া হয় এবং সে আর কখনো সেখানে যায়নি এবং চরম ভয় পেয়েছিল। একটা মানুষ, জীবন্ত একটা মানুষ সামনে দাঁড়িয়ে আছে, তাকে দেখতে পাচ্ছে, তার ছায়া পড়ছে না। খুব অদ্ভুত ব্যাপার। রাইট, এই টাইপের গল্প তো আমরা আরো মানে আমরা নিশ্চয়ই আরো অনেকগুলো পেয়েছি। মানে এই জিনিসটা খুব কমন আমি দেখেছি। এবং এই যে আমরা দেখছি এখানে আছে আবার দেখছি নাই, এটার তো একটা জিনিস মনে পড়লো, একটা ঘটনা আমাদের। এটা কি প্রথম দিকে বলেছিলাম নাকি মনে নেই, মাঝখানে আমি 4টে ইয়েতে ছিলাম না, তো আমার ঠিক মনে নেই আগে বলেছিলাম। যাই হোক, এটা 4টা নাকি 10টা, এটা নিয়ে একটা কনফিউশন আছে আমাদের মধ্যে। এনিওয়েজ, আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে কক্সবাজারের ঘটনা। এটা কয়েক বছর আগের কথা। কক্সবাজারে আমরা তখন উঠেছিলাম হচ্ছে নতুন বিস্তারের দিকে একটা রেস্ট হাউসে, সেখান থেকে রাত্রেবেলা আমরা খেতে যাব। আচ্ছা, সো আমরা তখন গেলাম হচ্ছে ঝাউবনে, ওই ঝাউবন যে রেস্টুরেন্টটা সাইমন হোটেলের ওই পুরোনো, হ্যাঁ, সো ওদিকে গেলাম। ওখানে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে আমরা ফিরছি। সো আমার সাথে ছিল আমার এক ছোট ভাই ফ্রেন্ড টাইপের, আমরা দুজন রিক্সার মধ্যে।
রিক্সা করে আমরা তখন রাত খুব একটা বেশি না, হয়তো বা 9টা বাজে, বাট দেন এগেন কক্সবাজারের রাত 9টা মানে ওই রাস্তাটা কিন্তু চিকন এবং দুই পাশে ফাঁকা, মানে ঘাটগুলো কেমন টাইপের যেন হোটেলে অনেক। ওই হোটেলে আসতে গেলে মানে সাইমনের ওই গলিটা দিয়ে আমরা যখন আসছি, আমরা যখন নতুন বিজের দিকে যাচ্ছি, যাওয়ার সময় একটা বট গাছ, একটা বড় একটা গাছ আছে, গোল চক্র, ওই জায়গাটা আমরা ক্রস করে একটু সামনে গিয়েছি, যাওয়ার সাথে সাথে টিপ টিপ বৃষ্টি পড়া শুরু করেছি। হ্যাঁ, তো টিপ টিপ বৃষ্টি পড়ছে, তা আমরা রিক্সা করে যাচ্ছি। তখন আমরা দুজন নর্মাল, আমাদের মধ্যে কিন্তু ভূত টুত নিয়ে কোনো সাবজেক্টই নেই, মানে ওরকম কোনো গল্প নেই। আমরা তখন চিন্তা করছি যে ভাত খেলাম, ভর্তা এইসব একটা ওই ফর্মে ছিল। হ্যাঁ, ওই স্টেট অফ মাইন্ডে আমরা যাচ্ছি। যেতে যেতে আমাদের সামনে ওই জাস্ট ওই জায়গাটা ক্রস করলাম, গাছটা ক্রস করার সাথে সাথে কিন্তু দুই সাইডে ক্ষেত টাইপের এবং খুব খোলা একটা রাস্তা চলে আসে, রাইট? তো সোজা দিকে গেলে তারপর একটু ডান দিকে একটু টার্ন নিয়ে আবার সোজা যায়। তো ডান দিকে টার্ন নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা যখন যাচ্ছি, আমাদের সামনে একটা রিক্সা, ওই রিক্সাটাও আমাদের রিক্সাটা ক্রস করলো। ক্রস করে ডান দিক দিয়ে ক্রস করে একটু সামনে গিয়ে জাস্ট কয়েক স্টেপ, কয়েক ফুট যাওয়ার পরেই রিক্সাটা হঠাৎ করে থামিয়ে দিল। আচ্ছা, থামিয়ে দেওয়ার সাথে সাথে রিক্সা থামিয়ে দেওয়ার সাথে সাথে আমি রিক্সার বাম দিকে বসা, ডান দিকে হচ্ছে আমার যে ফ্রেন্ডটা সে বসা, সে করলো কি লাফ দিয়ে রিক্সা থেকে নেমে গেল, নেমেই উল্টা দিকে ঘুরলো। আচ্ছা, হ্যাঁ, উল্টা দিকে ঘুরেই সে মানে আমার পিছনে, মানে আমাদের রিক্সার পিছনে তাকালো, তাকিয়ে বললো যে হোয়াট দ্য হেল। আমি ভেবেছি কি যে আমাদের সামনে একটা রিক্সা ছিল এবং আমাদের রিক্সাটাকে ক্রস করে রিক্সাটা সামনে গেল, সামনে যাওয়ার পর হঠাৎ করে থেমে গেল। আমার মাথায় কাজ করছে যে হয়তোবা ওই রিক্সাটার মধ্যে মানুষজন আছে, আমাদের এখন চিন্তাই করবে টাইপের কোন একটা ব্যাপার, হয়তোবা এই রিক্সার সামনে, তার মানে ওই ব্যাপারটা মাথাতে এরকম ব্যাপার ছিল না, যে যোগ সাজো আর কিছু একটা। তো এখন আমাদের থামানো হয়েছে, ওখান থেকে ওই রিক্সা থেকে লোকজন নামবে, নেমে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিবে। ছেলেটা, আমার ফ্রেন্ডটা এসে ঘুরে যখন মধ্যে হেল বলেছে, তখন আমি ভেবে গেছি যে সামথিং ইজ রং। ওকে, এরকম একটা কিছু হতে যাচ্ছে। তখন আমি ওকে বললাম যে কি হয়েছে, তখন বলে না শুনবে কিছু না, এটা কিছু না। আমি বললাম না কি, আর তখন রিক্সাওয়ালাটা বলতেছে কি যে আপনি একটু নামেন, আমি পর্দাটা বের করবো। আচ্ছা, তো আমি বললাম যে কি, বলে যে না কিছু না। বলতে বলতেই পর্দাটা বের করতে হবে, আমিও রিক্সা থেকে নেমে গেছি, নেমেই আমি সাথে সাথে পিছন দিকে তাকিয়েছি এবং তাকে আমি যেটা দেখলাম আমার বিশ্বাসই হয় না, এখনো আমি বিশ্বাস করতে পারি না। তাকে দেখি কোনো রিক্সা নাই, কোনো মানুষ নেই, কিচ্ছু নাই, নাথিং। আচ্ছা, আমাদের 10 ফিট পিছনে একটা রিক্সা, এবং আমি কোন জায়গাটার কথা বলছি এটা তো তুমি বুঝতে পারছো, রাইট? আমি ওই রাস্তায় ত্রিসীমানার মধ্যে কোনো গলি নেই, কিছু নাই, একদম একদম। ওই রিক্সাটার যদি আমাদের যদি আবার উল্টা দিকে ঘুরে যদি চলে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে অ্যাটলিস্ট 10 মিনিট লাগবে আমাদের চোখের সামনে থেকে যেতে, রাইট? আমরা ঘুরলাম, ঘুরে দেখলাম যে রিক্সা নাই, সাথে সাথে পাশে যে ক্ষেত ওইখানে তাকানো শুরু করলাম যে রিক্সাটা নিশ্চয়ই এখানে কোথাও আছে, রিক্সাটা কোথায় যাবে, এবং রিক্সাটা নাই। তখন আমি এদিক দিয়ে রিক্সাওয়ালাটা তখন পর্দাটা বের করে ফেলছে। আমি তখন আমার ফ্রেন্ডটাকে বললাম যে তুমি কি রিক্সাটা দেখছো? বলে যে হ্যাঁ শুনুন ভাই, আমি রিক্সা দেখছি। এই জন্যই আমি বলতেছি যে হোয়াট দ্য হেল, রিক্সাটা কোথায়? আমি তখন আমার বলে যে আপনি কি শিওর আপনি ওই রিক্সা দেখছেন? আমি বললাম যে আমি রিক্সা তো দেখছি, রিক্সার নিচে যে একটা হারিকেন জ্বলে ওইখানে, আমার আমি হারিকেনটাও আমার মাথায় আমার স্পষ্ট মনে আছে, এবং আমাদের দুইজনের একই সাথে একই জিনিস হ্যালুসিনেট করার কথা না, আনলেস এখানে কোনো রেফারেন্স থাকে। এক্স্যাক্টলি, কেউ যদি হ্যালুসিনেট করার পর বলে যে আমি একটা রিক্সা দেখছি, তুমি কি দেখছো? তখন আমি বলবো হ্যাঁ আমিও দেখছি, যদি আমিও হ্যালুসিনেট করি। কিন্তু আমরা দুজনে একজনও কিন্তু রিক্সা নিয়ে কোনো আলাপ করি নেই, আমরা দুজনেই রিক্সাটা ক্রস করেছি, এবং রিক্সাটা থামার সাথে সাথে আমিও টেনশনে যে চিন্তাই হবে নাকি, সেও সেম টেনশনে নেমে উল্টো দিয়ে ঘুরছে। তার মানে ডেফিনেটলি আমরা একটা রিক্সা দেখেছিলাম ওই সময়, অবশ্যই। এবং আমি শিওর জীবনের খাবারের মধ্যে কোনো এরকম কিছু নাই যেটা খেয়ে আমরা টাল হয়ে যাবো। সেটাই। তো মানে জিনিসটা আমাদের জন্য খুবই মানে আশ্চর্যজনক একটা ব্যাপার ছিল। তারপরে আমরা রিক্সাতে আবার উঠলাম, রিক্সাওয়ালা আমাদের পর্দা দিল, বৃষ্টি পড়ছে। আমরা যখন যাচ্ছি তখন আমি বারবার আমরা দুজনের থেকে দেখাচ্ছি, এবং তখন কিন্তু এনভায়রনমেন্টটা পুরোপুরি অন্যরকম, মানে চেঞ্জ, বিকজ আমরা এখন ভয় পেয়েছি, রাইট? একদম। সো তখন আমার ফ্রেন্ডটা বলছে যে শোন ভাই, ওকে কি জিজ্ঞেস করবেন ওকে রিক্সা দেখছে? আমি তখন বললাম কি যে দেখো এখন ব্যাপারটা এরকম লাগতেছে, আমাকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, আমরা হোটেলে যাই, হোটেলে যাওয়ার আগে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। দেখা গেলো এই রিক্সা শুধু আমরাই গাড়ি শিখেছি, বলা যায় না কোন সময় কি হয়। তো আমরা একটু টেনশনের মধ্যে ছিলাম। তারপরে রিক্সা যখন আমরা যখন ইয়েতে থামলাম, থামার পরে আমরা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, যখন টাকা দিচ্ছে তখন বললাম যে আচ্ছা আমরা যখন ক্রস করতেছিলাম তখন এখানে কি তুমি কোনো রিক্সা দেখছো?
তখন সে হাসে, বলে যে ওদের ভাষাটা একটু অন্যরকম। ওদের ভাষাতে বললো যে এই রাস্তা দিয়ে অনেক কিছু দেখা যায়, আপনারা তো রিক্সা দেখছেন, অনেকে রিক্সার চেয়ে অনেক ভয়ঙ্কর জিনিসপত্র দেখে। আমি তো এটা নির্দ্বিধায় নির্ভয়ে ওই রাস্তাতে বহুবার যাওয়া আসা করেছে। এবার সেইটাই। এবং আমি একটা SMS পড়তে চাই, তিশা, সে রাজশাহী থেকে লিখেছে, এবং আমি এটা পড়ছি এই জন্যই, রাজশাহীতে বলা হয় যে মানে প্রচুর একসময় ঘোড়ার গাড়ি ছিল, এবং রাজশাহীতে অনেক বড় বড় কিছু বৌদ্ধভূমি আছে, মানে বৌদ্ধভূমি আছে, এটা হচ্ছে যে পুরো পদ্মার পাড়ে, তারপরে রাজশাহী ইউনিভার্সিটির, এবং ও মানে ইউনিভার্সিটিতে আমাকে এই ঘটনাটা অনেকে শেয়ার করেছে, অনেক স্টুডেন্ট SMS এর মাধ্যমে এবং সামনাসামনি শেয়ার করেছে যে ওইখানে দেখা গেছে একদম কিন্তু হল থেকে কিছু দূরেই গিয়ে বৌদ্ধভূমিটা, তো ওইখানে ম্যাক্সিমাম সময় যেটা দেখতে পেয়েছে কেউ কেউ, যেমন তিশা বলছেন যে তারা কয়েকজন দেখেছেন এরকম যে হলে ফেরার সময় রিক্সায় করে যে হঠাৎ করে রিক্সার পাটা ঘোড়ার পা, আবার অনেকে দেখেছে এরকম। এইটা আমি বহু জায়গায় শুনেছি, এবং অনেকে একসঙ্গে 3 বন্ধু মিলে ফিরতেও দেখেছে যে হঠাৎ করে রিক্সা যাচ্ছে যেতে যেতে আপনি কথা বলছে, হঠাৎ করে পিছনে ঘুরে লোকটা তাকিয়েছে, দেখছে ও একটা ঘোড়ার মুখ, এবং সবকিছু ঘোড়া রিলেটেড। এই জিনিসটা খুবই অদ্ভুত ব্যাপার। আমার একটা ফ্রেন্ড সেও বলেছে এরকম যে সে নাকি শুনছে যে অনেক লোক একসাথে প্যারেড করছে, এরকম সাউন্ড পায়। এই জিনিসগুলো একই ঘটনা একই লোকের মানে এক একজনের সাথে একই ব্যাপার বারবার করে কেন ঘটে, এরকম কিছু ব্যাপার আছে। মানে এখানে যদি সুপারন্যাচুরাল কোন একটা ব্যাপার থাকে, আমি যেটা বলবো যে এখানে ওই যে স্পিরিটটা বলি বা জিন বা যেটাই বলি, যে যেটাই এক্সপ্লেন করুক, এরা যদি কেউ এখানে আসে তারা হয়তো স্পেসিফিক একটা ফর্ম ধরেই আসে বারবার। এটা ওদের হয়তো বা কোন একটা ব্যাপার আছে যেটা আমরা জানি না। আমি দেখেছি যে ফরমেশনের ব্যাপারটা, এই যে ঘোড়ার পায়ের কথা বলতেই আমার একটা গল্প মনে পড়লো। এটা আরেকজন আমাকে বলেছে, এই ঢাকা চিটাগাং রোড, ঢাকা চিটাগাং রোড নিয়ে অনেক গল্প অনেকে বলে, অনেক মিথ আছে, অনেক কিছু আছে। অনেক ট্রাক ড্রাইভাররা নাকি ট্রাক চালাতে চালাতে দেখে যে একটা রাস্তা দেখে, ওই রাস্তা দিয়ে যখন যেতে চায় তখন দেখে যে অ্যাকচুয়ালি ওখানে রাস্তা একটা খাত এবং ট্রাক উল্টে পড়ে। এই টাইপের ঘটনাটা শুনেছি। তো এরকম একজনের সাথে একদিন রাতে বসে গল্প করছিলাম। তা আমাদের ঘটনাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে আমরা ঢাকা থেকে চিটাগাং এ রওনা দিই, সেটা আমাদের ঘটনা। হ্যাঁ, মানে কিভাবে গল্পটা আসে সেটা বলি। ঢাকা থেকে চিটাগাং রওনা দিয়েছি আমরা 3টা ফ্রেন্ড, এবং তারপরে পথে আমরা ওই যে একটা রেস্টুরেন্ট ছিল কুমিল্লার দিকে, হাইওয়ে ইন, তো ওখানে আমরা থেমেছি, আমরা রাতে কফি খাচ্ছি। তো আমি ড্রাইভ করছিলাম, আর ড্রাইভ করছিল হচ্ছে আমার ড্রাইভার। তো আমরা পিছনে বসা 3জন, আমরা গল্প করতে আসছি, কফি খেতে নামলাম। তো কফি খেতে বসেছি, হঠাৎ করে আমার খুব একটা অস্বস্তি অন্যরকম লাগছে আর কি। তো তখন আমার ফ্রেন্ড বলছে, শুনে কি হয়েছে, আপনি এরকম চুপ মারি গেলেন কেন? আমি বলছি, না আমার ভালো লাগছে না, চিটাগাং যাবো, অনেক মজা হবে, আমরা গিটার টিটার নিয়ে যাচ্ছি, গান বাজনা করবো, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে আমাদের মজাটা হবে না, মানে আমার। তো আমার আবার এরকম মাঝে মাঝে আমি বলি, তো আমার ফ্রেন্ড অভ্যস্ত, তো আমরা বলে জানি না, কোনো ব্যাপার না, এগুলো চিন্তা করি না, চিন্তা করলেই হবে, কোনো ব্যাপার না। তো আমরা আবার গাড়িতে উঠলাম, ওঠার পরে আমরা গাড়ি করে রওনা দিচ্ছি, এবং আমি তখন ড্রাইভারকে বললাম যে তুমি একটু সাবধানে গাড়ি চালাও, রাস্তা দেখে সাবধানে চলো। ড্রাইভার সাবধানে যাচ্ছে, যেতে যেতে আমরা মিরসরাইয়ের দিকে গেলাম। মিরসরাইয়ের ওখানে যাওয়ার পরে হঠাৎ করে গাড়ি স্লো হয়ে গেল, এবং তারপর গাড়িটা বন্ধ হয়ে গেল, এবং গাড়ি আর স্টার্ট নেয় না। তখন তো আমরা পড়েছি একটা মুশকিলের মধ্যে, এবং এরকম একটা জায়গায় আশেপাশে কিচ্ছু নাই, মানে ততক্ষণে রাতও হয়ে গেছে, এবং যেসব দোকান থাকে ওগুলো তো বন্ধ হয়ে যায়। তা আমরা দূরে একটা আলো দেখলাম, কোনো মতে গাড়িটা ঠেলে আলোর কাছে নিলাম, দেখলাম যে একটা টঙের দোকান, যে চার দোকান থাকে যে, তো ওখানে অ্যাকচুয়ালি ট্রাক ড্রাইভার ট্রাক এগুলো এসে বসে। তো বসার পরে ওখানে ওরা আড্ডাবাজি দেয়, চাটা খায়, এটা ব্যবস্থা, সারা রাত দোকানটা খোলা থাকে। তা আমরা তার বললাম যাই হোক, একটা দোকান অ্যাটলিস্ট পাওয়া গেছে। তা ওখানে গিয়ে থামলাম। থামার পরে ওখানে ওই কিছু ট্রাক ড্রাইভার আছে, এদের সাথে আমরা গল্প শুরু করলাম। গাড়ি এখন কিছু করা যাচ্ছে না, ড্রাইভার এখন গিয়েছে ওখানে খোঁজখবর নিয়ে, দেখা গেল যে ওইখানে একটা গ্রাম আছে, গ্রামে একটা টেকনিশিয়ান আছে যে কিনা গাড়িটা ঠিক করতে পারবে, হয়তো একটা মেকানিক, ওকে সে আনতে গেছে। ওখানকার একটা টোকাই টাইপের ট্রেটা ছেড়েছিল, তাকে নিয়ে গাড়িটা রাখা আমাদের ওখানে, কিছু করার নাই, আমাদের এখন 2 ঘন্টা হয়তো বসে থাকতে হবে। তো আমরা বসে আছি, তো তখন গল্প হচ্ছিল। আমি এই গল্পটাকে শেষ করি। ঘটনা হচ্ছিল যে আলটিমেটলি আমাদের গাড়ি ঠিক হয় নাই। আমাদের পরের দিন সকালবেলা আমাদের একটা ট্রাকের সাথে দড়ি দিয়ে আমাদের আমার গাড়ি ছিল তখন পাজেরোটা টেনে আমাদের ওই ইয়েতে নিয়ে তোমার ওই চিটাগাং নিয়ে যদি ঠিকঠাক করে পরে আমরা ব্যাক করেছিলাম। তো আমাদের মজাও হয়নি চিটাগাং, যেটা সাসপেক্ট করেছিলাম। বাট ব্যাপার হচ্ছে যে ওই দোকানে যখন বসেছিলাম তখন আমাদের অনেক ধরনের ক্যারেক্টার দেখেছি, অনেকের সাথে গল্প হয়েছে। তো ওখান থেকে আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে
এক ট্রাক ড্রাইভারই তখন বলছিল যে এরকম রাস্তা নাকি এরকম হয়, এরকম আমরা রাস্তা দেখি, তারপরে খাদে চলে যে এরকম হয়েছে, কিন্তু ভাই আমরা কিন্তু কিছু খাই নাই, আমরা কিন্তু টাল আমরা এই টাইপের কথাবার্তা বলতেছে। আমরা ইউজুয়ালি কি এইসব চিন্তা করলে মনে করি হ্যাঁ কিছু একটা হয়েছিল বা অসুস্থ ছিল বা এনিওয়েজ। তো এগুলো কথা বলতে একজন একটা গল্প বললো যে চায়ের দোকানের যে মালিক সে তো তার তো অনেক গল্প শুনেছে, তো সে একটা গল্প বললো যে একটা ঘটনা নাকি এরকম একবার তার তার এই দোকানেই একবার একটা গাড়ি, এই মাইক্রোবাস, আচ্ছা একটা মাইক্রোবাস এসে খুব ভয়ঙ্কর ভাবে থামছে অনেক রাত্রিবেলা, থেমে ভিতরে তিনটা ছেলে তারা হুড়মুড় করে দৌড়ে ভিতরে ঢুকে বলছে যে পানি দেন, পানি খাবো, এইটাই বারবার তাকাচ্ছে যে কেউ আসতেছে নাকি। তখন বলছে ভাই কোনো সমস্যা হয়েছে, চোর ডাকাত কিছু নাকি বলেন, মানে আমাদের লোকজন আছে, কোনো অসুবিধা নেই। তখন বলছে যে না না কিছু না বলে ওরা খুব ভয় পেয়েছে। তারপর একটু পরে ওরা যখন কাম ডাউন করছে তখন তারা ওই ভদ্রলোক ওই লোককে একটা গল্প বলছে, গল্পটা হচ্ছে এরকম, তারা আসছিল হচ্ছে ইয়ে থেকে কক্সবাজার থেকে তারা ঢাকা আসছিল। আচ্ছা, তো চিটাগাং পার হওয়ার পরে চিটাগাং থেকে যখন ঢাকার দিকে আসছে তখন অনেক রাত। তো আসার সময় হঠাৎ করে তারা নাকি দেখে যে রাস্তার মাঝখানে মানে রাস্তার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা মহিলা হাত নাড়ছে আর কি। তিনটা ছেলে তারা তখন গাড়িটা থামায় আর কি, যেহেতু ওটা একটা মহিলাই, তো ওটা মানে চোর ডাকাত কিছু তো না, মানে একটা মহিলাই আছে, সেটা গাড়িটা থামানোর পরে বলছে যে আমি খুব বিপদে পড়ছি, আমাকে একটু আপনি একটু টাউনে নামাই দেন, হ্যাঁ আমাকে একটু সামনে কোন একটা টাউনে নামাই দেন, আমি এখানে আটকা পড়ছি, এইটাই ব্যাপার। তখন মানে মহিলাটা নর্থদের যে খুব পশ টাইপের এরকম না, আবার একেবারে রাস্তারও না, মানে গ্রামেরও না, মানে একটা মাঝামাঝি দেখে বোঝা যায় যে কোন একজন মহিলা, ভদ্র মহিলা, তিনি বিপদে পড়েছেন এবং গায়ে যে জামা কাপড় পরা আছে এগুলো নর্থদের যে বাইরে যাওয়ার জামা কাপড়, বাসার জামা কাপড়। আচ্ছা, হ্যাঁ। তো তারা তখন চিন্তা করলো যে অ্যাকচুয়ালি অনেক সময় অনেক সিচুয়েশন দাঁড়ায়, অনেক মহিলার প্রবলেম করে হয়তো বা তার হয়তো বা এখন সে হয়তো বাসা থেকে চলে যাচ্ছে বা কিছু একটা হয়েছে, তারা অনেক কিছু চিন্তা করেছে। বললো যে ঠিক আছে আসেন বলে মাইক্রোবাসে গাড়ি সামনে তো একজন গাড়ি চালাচ্ছে, তার পাশে একটা ফ্রেন্ড, আর মাঝখানে যে সিট গুলো ওখানে একটা ছেলে বসেছে আর মহিলাটা বসেছে। আচ্ছা, তো ওরা গাড়ি স্টার্ট দিয়েছে, গাড়ি চলা শুরু করেছে। তো গাড়ি চলছে, হঠাৎ করে মাঝখানের সিটে যে বসা ছিল সে হঠাৎ করে মহিলার দিকে তাকালো। আমি এই গল্পটা কেন আসছে এখন বললে বুঝতে পারবেন। মহিলার দিকে তাকিয়ে হঠাৎ করে মহিলার পায়ের দিকে যখন তাকায়, তাকানোর পর দেখে যে মহিলার পায়ে কোনো স্যান্ডেল প্যান্ডেল কিছু নেই, খালি পা, এবং পাটা হচ্ছে হাঁসের মতন। আচ্ছা, পায়ের পাতাটা হাঁসের মতন। ওটা দেখে সে সাথে সাথে ভয় পেয়ে গেছে যে এটা কি দেখতেছি। আচ্ছা, তো এটা দেখেই তখন মহিলাটা মানে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর কি। সে যে পায়েরটার দিকে দেখে সে আস্তে করে সামনের ছেলেটাকে মানে গুতা দিচ্ছে, মানে কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু পারতেছে না, আর ভয় পাচ্ছে যে মহিলার যে টের পায় যায়, সে তখন প্রচন্ড ভয় পেয়ে গেছে, বুঝতে পারছি। তখন সে যেটা করলো, একটা বুদ্ধিমানের মতন একটা কাজ করলো, সে যেটা করলো সে নাকি তার মোবাইল ফোনটা বের করে SMS করলো সামনের ফ্রেন্ডটাকে। আচ্ছা, যে আমার পাশে যে বসে আছে সে মানুষ না, তার পা হাঁসের মতন, মানে এরা কিন্তু শিক্ষিত ছেলেবেলা, মানে তো এইটা যখন সামনে যে গাড়ি চালাচ্ছিল ওদের মধ্যে কারো একজনের কাছে এসএমএসটা করেছে, সে যে দেখেছে দেখে বুঝতে পারছে যে এই ব্যাপার। তখন তারা দুজন আবার জিনিসটা শেয়ার করেছে, করার পরে তারা আবার SMS ব্যাক করেছে যে আমরা হঠাৎ করে গাড়িটা থামাবো, তুই দরজাটা খুলি তাকে ধাক্কা দিবি। আচ্ছা, এটা হচ্ছে প্ল্যান। আচ্ছা, হ্যাঁ। তো ওরা প্ল্যান করছে, আচ্ছা ঠিক আছে, ও এসএমএস করছে, সবকিছু ঠিকঠাক চুপ করে বসে। মহিলা চুপ, মানে মহিলা ওদের দিকে তাকাচ্ছে না, সে বাইরে জানালা দিয়ে এই রাস্তা দেখছে আর কি, এইভাবে বসে চুপ করে বসে আছে আর কি, কোনো নড়াচড়া কিছু নাই। তা যখন হঠাৎ করে গাড়িটা একটু স্লো হতে হতে ও তো সিগন্যাল পেয়ে গেছে যে এখন গাড়িটা হয়তো বা হার্ড ব্রেক করা হবে। ওকে, এবং যখন হার্ড ব্রেকটা করেছে সাথে সাথে সে ওই মাইক্রোবাসের দরজা মহিলার সামনে দিয়ে, মানে মহিলার উপর দিয়ে গিয়ে দরজাটা খুলে মহিলাটাকে ধাক্কা দিয়েছে, এবং প্রথম ধাক্কাতে নাকি হয়নি, দু একবার ধস্তাধস্তি করে মহিলাটাকে ফেলা দিয়েছে। আচ্ছা, ফেলে দেওয়ার সাথে সাথে দরজাটা বন্ধ করে নাই, গাড়ি টান দিয়ে সোজা টান দিয়েছে। এবং তারপরে
ফ্রেন্ডটা উল্টো দিকে ঘুরেছে, উল্টো দিকে ঘুরে যখন দেখতেছে তখন দেখে যে মহিলাটা ভয়ঙ্কর জোরে দৌড়ে তাদের দিকে আসছে, ওকে, এবং ভয়ঙ্কর জোরে, এবং তারা গাড়ি স্পিড বাড়াচ্ছে, মহিলাও আসতেছে, আস্তে আস্তে গাড়ি অলমোস্ট ধরে ফেলতেছে এরকম অবস্থা। এবং খুব মানে ওরা যেটা বলছে যে মানে বিভৎস অবস্থা, মানে দেখেই ভয় লাগতেছে, আমার শুনে এখন মানে অনেক বড় বড় পা ফেলে ভয়ঙ্কর ভাবে আসতেছে, মানে পারলে লাফায় আসে, এই টাইপের একটা সিচুয়েশন আর কি। এই করতে করতে একটা সময় তারা কোনো মতে মানে আর কভার করতে পারেনি, পিছনে যেটাই ছিল মহিলা হোক আর যাই হোক, তারা এবং তারা ফার্স্ট যে লাইট দেখেছে ওখানে সে গাড়িটা থামায় আর কি, গাড়িটা থামায় ওই দোকানটার মধ্যে। সো এটা ওইখানে আসার পরে তারপরে সারা রাত নাকি ছিল, ওরা নাকি সকাল হওয়া পর্যন্ত যখন মানে লোকালয়ে মানে মানুষজন লোকজন চলতে শুরু করার আগ পর্যন্ত নাকি তারা বেরই হয়নি এখান থেকে, এবং তারা নাকি সবাই ভয়ে মানে তারা বললো যে আমরা এটা কি দেখছি। এবং ওই ভদ্রলোক বললো যে চার দোকানের মালিক, সে বললো যে আমি এরকম অনেক গল্প শুনি, অনেক কিছু শুনি আর কি। আচ্ছা, সো আমি আরেকটা গল্প বলি, এই ঢাকা চিটাগাং রাস্তারই। ঢাকা চিটাগাং রাস্তা দিয়ে, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মামা, উনি গাড়ি করে যাচ্ছিল, যেতে যেতে এরকম রাত্রেবেলা হঠাৎ করে মানে আউট অফ নোওয়্যার দেখে যে এরকম সেম ঘটনা, একটা মহিলা ঠিক রাস্তার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, সে অনেক কষ্টে হার্ট ব্রেক করেছে, মানে অলমোস্ট মানে মহিলাটাকে মেরে দিয়েছিল এরকম একটা অবস্থা। তাই এটা দেখে মানে গাড়িটা মহিলাটাকে ততক্ষণে ক্রস করে চলে গেছে পাশ দিয়ে, মানে পাশ দিয়ে কাটিয়ে মানে একটু হলে খাদে পড়ে যেত আর কি, মানে এরকম একটা সিচুয়েশন। সাথে সাথে গাড়ি থামিয়ে মানে ভদ্রলোক প্রচন্ড চেতে গেছে যে এটা কি, মানে রাত্রেবেলা এইভাবে মারা যেতে পারতো। সে গাড়ির দরজা খুলে ঘুরে উল্টো দিকে হাঁটা দিয়ে মরে গেছে আসছে, যে আপনি ফাইজলামি করেন, মানে গালাগালি করে পারলে যে আরেকটুলে মরে যেতেন, কি করেন এই করেন। তো মহিলা নাকি যখন তার দিকে ঘুরছে, ঘোরার পর নাকি দেখে যে মহিলার মাথায় কাপড় দেওয়া ছিল। ঘোরার পরে সে রিয়েলাইজ করলো যে মহিলাটার মাথার মধ্যে কাপড় আছে, কিন্তু মহিলাটার কোনো মাথা নাই, কিছু নাই, মানে পুরো মানে ইনভিজিবল ম্যান টাইপের একটা ব্যাপার, মানে ভিতরে পুরো খালি, মানে শাড়ির আদলটা আছে, শাড়ি ব্লাউজের আদলটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ এক্সিস্ট করছে না এখানে। ওটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে গাড়ির মধ্যে উঠেছে, গাড়ির মধ্যে উঠে এবং গাড়ি দিয়ে টান দিয়ে তার ওখান থেকে চলে আসে। এবং গাড়িতে কিন্তু খালি যে ওই আমার ফ্রেন্ডের মামা ছিল তা না, আরো 2-3 জন ছিল, এবং সবার কথা একই, হ্যাঁ আমরা এই জিনিসটা দেখেছি। এবং মানে কিছু ছিল না, মানে গাড়িতে যারা ছিল তারা স্পষ্ট দেখেনি, কিন্তু যে সামনে গেছে সে বলছে আমি দেখছি এই জিনিসটা, এবং কেউ নাই, জাস্ট একটা ফিগার আর কি। ওকে, তো এই ঢাকা চিটাগাং রাস্তার এই গল্পগুলো খুব ইন্টারেস্টিং। এবং আমি যথেষ্ট জানি যে ঢাকার কাছাকাছিও এরকম ঘটনা ঘটে। আমরা শুনেছি যে জিবরান ভাই ছিলেন, জিবরান ভাইয়ের যে ঢাকা আশুলিয়া রোডেও এরকম দেখা যায়, ঢাকা রোডের মধ্যে এক্সপিরিয়েন্স আমি এবং আমি সেটাই বলছি যে আপনি শেয়ার করেছেন, আমাদের ওই দিন একজন লিসনারও ছিলেন, তিনিও শেয়ার করেছিলেন সেম, তার সাথে সেম ঘটনাটা ঘটেছে। এবং আমি একটা জিনিস দেখেছিলাম যে আমি নিজে যেটা আমার ঘটেছিল সেটা হতে পারে অন্য কিছু, কিন্তু এগুলোর সাথে মানে যখন এগুলো শুনেছি তখন আমার কাছে স্বাভাবিক লাগেনি। আর আমি যেটা দেখি যে যতবারই গাড়িটা আসে কারো না কারো কোনো না কিছু একটা প্রবলেম হয়। যেমন আমার হয়েছিল যে অনেক জোরে, মানে আশেপাশে চারপাশে কোনো মানুষ নেই, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে একদম জাস্ট মাথাটা ঘুরিয়ে সঙ্গে সঙ্গে গ্লাসের বাইরে তাকিয়েছি, কোনো মানুষ চারপাশে নাই, কিন্তু গাড়ির সাথে অনেক বড় ইট ফেললে যেরকম হয় না ঠিক সেরকম, এবং গাড়িটা কোথায় লাগলো কিছু বোঝা গেল না। এবং আমাদের ড্রাইভার খালি বললো কি, আচ্ছা এখানে মনে হয় গাড়ি এভাবে ছিনতাই করে, হ্যাঁ আমরা এখন দেখছি না, কি ক্ষতি হচ্ছে এটা পরে দেখছি। একদম তারপরে মাজার রোড পর্যন্ত আমরা কোনো কিছু দেখিনি, খুব জোরে টান দিয়ে এসেছি এবং অনেক জোরে শব্দ হয়েছিল। এবং গাড়িটার থেকে নেমে যখন আমরা দেখলাম গাড়ির কোথাও কোনো ধরনের কোনো মানে দাগ কিচ্ছু নাই, কিন্তু শব্দটা আমরা 4-5 জন গাড়িতে ছিলাম, সবাই একসাথে পেয়েছিলাম ওই একই রাস্তায়। এই শব্দ এবং এই যে রাস্তার ব্যাপার, আমি এখন আমাদের একটা ঘটনা বলি। এই ঘটনাটা এটা হচ্ছে 2008-এর ডিসেম্বরের ঘটনা। সেন্ট মার্টিনস যাচ্ছি আমরা গাড়ি করে, এবং গাড়ি করে সেন্ট মার্টিনস যাচ্ছি, এবং আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা ডিসিশন নিয়েছি রাত 10:30টার সময় আমরা সেন্ট মার্টিনস যাবো। আচ্ছা, আমরা জানি সকাল 7টার সময় না 5টার সময় কখন জানি একটা গাড়ি যায়, একটা জাহাজ ছাড়া হচ্ছে 7টার সময় বোধ হয় না 8টার সময়। তো আমাদের এরকম একটা ব্যাপার হয়েছে যে আমাদের সেন্ট মার্টিনস যেতে গেলে আমাদের কক্সবাজারে গিয়ে পৌঁছতে হবে এই 7 ঘন্টা ম্যাক্স, মানে 6.5-7 ঘন্টা মানে পৌঁছতে হবে, নাহলে হবে না। ওকে, সো আমি আমার প্রাডো নিয়ে মানে পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম, অনেক কুয়াশা, তার মধ্যে চালাচ্ছি আমরা বেশ কয়েকজন, তো চালিয়ে যাচ্ছি। যেতে যেতে আমরা কক্সবাজারের কাছাকাছি চলে গেছে একটা সময়। তো যেতে যেতে হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমাদের রোডটা আস্তে আস্তে ছোট হচ্ছে, মানে চিকন হচ্ছে আর কি, ন্যারো হয়ে যাচ্ছে। ন্যারো হতে হতে হঠাৎ আমার একজন বললো যে শোন ভাই, রাস্তাটা এত ন্যারো হয়ে যাচ্ছে, ঢাকা মানে চিটাগাং থেকে কক্সবাজারের রাস্তা এত ন্যারো না, আপনি ঠিক রাস্তায় আসছেন তো?
আমি তখন বললাম যে আমার একটু সন্দেহ হইতেছে, আমরা কি ঠিক রাস্তায় আসছি? আমরা তখন হঠাৎ করে একজন বললো যে শোনেন, কক্সবাজারে যাইতে গেলে লাস্ট মাথায় এসে একটা রাইট টার্ন নিতে হয়, শেষের দিকে লাস্ট কত 50 কিলোমিটার এর মধ্যে একটা রাইট টার্ন নিতে হয়, সোজা চলে গেলে কিন্তু কক্সবাজার যাওয়া যায় না। তখন ওই সাইনবোর্ডটা বসায় নাই, এখন কিন্তু বসাই দিচ্ছে কক্সবাজারের ডান দিকে একটা তখন এটা ছিল না, এটা 2008 এর কথা। আমি রিসেন্টলি করছে, আমি লাস্ট এই ফেব্রুয়ারিতে গেছি, তখন দেখেছি যে ওই সাইনবোর্ডটা এটা ভেরি রিসেন্ট, এটা হচ্ছে 2008 এর কথা। তো তখন আমি বললাম যে তাহলে বোধহয় ভুল হয়েছে, বাট আমরা একটু টু মেক শিওর আমরা একটু আগাই। এবং আমরা আরেকটু আগালাম, আগানোর সাথে সাথে আমরা একটা জায়গা পেলাম, সেখানে হচ্ছে যে রাস্তাটা আরো চিকন হয়ে যাচ্ছে, ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ডান দিকে কোনাকুনি, আর সোজা একটা রাস্তা, সোজা রাস্তাটা আরো চিকন এবং ওখানে বাজার টাইপের একটা জায়গা আর কি। কিন্তু তখন অনেক রাত, মানে বুঝতে পারছি আমরা রওনা দিয়েছি 10:30 11টার দিকে, সো ওই জায়গায় গিয়ে পৌঁছে দিয়েছে তখন রাত অনেক রাত আর কি, বুঝতে পারি না। সো কোনো মানুষজন কিছু নাই, তা আমরা একটু সামনে গেলাম, সামনে যাওয়ার সাথে সাথে দেখলাম যে না, অ্যাকচুয়ালি আমরা মানে আমি অ্যাটলিস্ট ভুল দেখেছিলাম, মানুষ আছে। ওইখানে ওই সোজা চলে যায় আর ডান দিকে কোনো করে যে রাস্তাটা যায় ওটার ওখানে একটা টঙের দোকান টাইপের, যে চায়ের দোকান থাকে যে ওরকম টঙের দোকানের সামনে কিছু যে চেয়ার টাইপের থেকে কাঠের পাটাতন দিয়ে চেয়ারের মতন বসায়, ওরকম একটা টুলের মতন বেঞ্চ টাইপের, বেঞ্চের মতন ওখানে দুটো ভদ্রলোক বসে আছে। আচ্ছা, মানে বয়স্ক লোক, ওদের মানে পুরাই কি বলবো, দাড়ি, বড় দাড়ি, মাথায় টুপি, ওকে একেবারেই ভদ্রলোক, মানে মানে দুজন বসা আর কি। তা আমি ওখানে গেলাম, গিয়ে আমাদের তো গাড়ি এসেছে, আমরা গ্লাস নামাইলাম আর কি। গ্লাসটা নামাই বললাম যে আচ্ছা ভাই, কক্সবাজার কোন দিক দিয়ে যেতে হয়? আচ্ছা, আমি কথাটা বলি আমি বুঝছি যে আমি ভুল করছি, বিকজ আমার কেমন জানি লাগতেছে, মানে যে ওই ফিলিংটা আবার আসতে শুরু করছে। তোরা বলে আপনার কক্সবাজার যাবেন? আমরা বললাম যে হ্যাঁ। বলে আপনারা তো অনেক দূরে চলে আসছেন, কক্সবাজার দিকে না, আপনার গাড়িটা ঘুরে সরে চলে যান, যেতে যেতে একটা সময় বাম দিকে যেতে হবে। খুব সুন্দর, এবং কথাগুলো যে বললো না খুব সুন্দর করে বললো, মানে একেবারে সুন্দর ভাষায় মানে সবকিছু বললো। আমরা জাস্ট ঘুরলাম, গাড়িটা নিয়ে আবার ঘুরলাম, ঘুরে আমি আর গ্লাসটা উঠে দিলাম। আমাদের ওই 2008 এর সময়, ওই সময় কিন্তু বেশ ভালো একটা ঠান্ডা ছিল, আমরা এয়ার কন্ডিশন মানে আমাদের হালকা হিটার ছাড়া ছিল, গ্লাস আটকা ছিল। সো গ্লাসটা উঠায় আমি যখন রওনা দিতে দিতেই আমি বললাম যে তোমরা কি গন্ধ পাচ্ছ কেউ? বলে হ্যাঁ শুনবো, এটা কিসের গন্ধ? আমি বললাম যে এক্স্যাক্টলি এটা কিসের গন্ধ আমরা বুঝতে পারছি না, মানে আমাদের গাড়ির মধ্যে একটা গন্ধ চলে আসছে। হ্যাঁ, এবং গন্ধটা এখনো পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারলাম না এই গন্ধটা কিসের। এটা নর্থদের যে খুব সুন্দর সুগন্ধি টাইপের একটা গন্ধ, অথবা নর্থ যে খুব দুর্গন্ধ টাইপের, এটা কেমিক্যালও না, এটা একটা আমরা মুখ দিয়ে মানে আমরা এক্সপ্লেন করতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের যদি বলা হয় যে এটা কিসের গন্ধ আমরা বলতে পারবো না। আচ্ছা, তো আমি তখন বললাম যে তোমরা একটু, আমি গাইস আই ক্যানট সি দেম, মানে আমি কিন্তু ওদের দেখতে পারতেছি না উইন্ডশিল্ড মানে মিররে। মাই গড। হ্যাঁ, তার সাথে সাথে একজন ঘুরে, আমাদের মধ্যে একজন ঘুরলো, ঘুরে বলে শুনবে টান দেন। আমি গাড়ি নিয়ে টান দিচ্ছি সাথে সাথে, তা বললাম কি শুনবে পিছনে ওরা নাই, এরা নাই, মানে পুরো আমাদের ওই যে রিক্সা হারা যাওয়ার ঘটনার মতন ওই লোক দুইটা নেই। কারণ ওই লোক দুটো হয়তো একটু কয়েক স্টেপ হাঁটলেই হয়তো গলির মধ্যে চলে যেতে পারে, নাও দেখতে পারি, বাট এবং আমাদের কাছে সবচেয়ে উইয়ার্ড যে জিনিসটা লেগেছে যে এরকম একটা আইসোলেটেড জায়গায় এই রাত্রে এরকম এত রাত্রে কেন বসে আছে, 2:30 3টার দিকে এরকম একটা টাইমে লোকরা কিন্তু এই সময় এত রাত্রে, এবং নর্থদের যে এরা রাস্তায় থাকে এরকম লোক কিন্তু না, যে তাদের থাকার জায়গা নেই এরকম না, তারা বেশ মানে দেখেই মনে হয়েছে যে মানে খুব আলেম টাইপের লোকজন থাকে কিছু, মানে খুব এবং ভদ্রলোক, এবং দেখলে মানে you'll feel good আর কি, but they help bad about, yeah, and they helped us, but যারাই হেল্প করুক আমার মধ্যে এখনো কোশ্চেন আছে, আমার মধ্যে এখনো কোশ্চেন আছে যে আমরা যে জিনিসটা যা দেখেছিলাম এরা কি মানে মানুষ কি নাকি অন্য কিছু, এই জিনিসটা মানে অতটা ভয়ের কিছু না হলেও আমাদের খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আর কি। সেটাই, আমরা একটা ব্রেকে যাব, আর ইন দ্য মিন টাইম আমি একটু বলতে চাই যে আমাদেরকে SMS করেছেন রাকা, তিনি একটা ঘটনা শেয়ার করতে চান। আমাদের নাফিজ বাসাবো থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে তাদের বাসায় কিছু একটা আছে, এটা তিনি ফিল করেন, এবং তিনি বলছেন যে তারা তার 2-3 কাজিন তারা হচ্ছে এই ব্যাপারটা দেখেছে, এবং আমি চেষ্টা করবো আপনাকে কল দেওয়ার। এছাড়াও রাজু আবার বলেছেন রাজশাহীর এই ঘটনাটা, এবং আমার এখানে সুমন ভাই খালি একটা ছোট্ট কথা বলবো যে আমার ভাইয়া উনি রাজশাহী মেডিকেলে পড়তেন, আমি যে জন্য বললাম ঘটনাটা, এবং এখন উনি ডাক্তার এবং আছেন নিউ ইয়র্কে, এবং সেখানেও তিনি এখন ডাক্তার হিসেবে আছেন, এবং তাকে এগুলো বিশ্বাস করানো একেবারে অসম্ভব, এবং তিনি যুক্তি দাঁড় করে দেন, কিন্তু তার সাথেও এই ঘটনাটা ঘটেছে। তারা আমি ওই যে বললাম যে
3-4 জন একসঙ্গে, তারা মেডিকেল কলেজ যখন ছিল তখন হলে ফিরছিল আর কি, অনেক রাতে হলে ফিরছিল কনসার্ট দেখে, এবং সেই সময় এই ঘটনাটা হচ্ছিল। এবং ওই সময় কিন্তু রাস্তায় অনেক মানুষ, এবং সে বলছে আমাদের জাস্ট হলের কাছে নিয়ে আসলো, নিয়ে আসার পর যখন দেখলাম যে ভাড়া দিব, রিক্সা ভাড়া দিব, তখন যখন বললাম যে মামা কত দিব, ঠিক সেই সময় যখন ঘুরে তাকালো তখন দেখলাম যে একটা মানুষ তার মুখটা ঘোরার মতো এবং যেদিকে পারে সেই দিকে দৌড়ালো, এবং মানে অদ্ভুত ব্যাপারটা। এবং একসময় ওই সময় খুবই কনসার্ট হতো এবং অনেক রাত পর্যন্ত হতো। এই ঘটনাটা তারা কয়েকজন বন্ধু একসঙ্গে দেখেছিল। এখন যখন আমি বলি তখন হ্যাঁ ওটা মনে হয়তো ভুল হয়েছিল, বা আমরা হয়তো একেবারেই ভুল দেখেছিলাম, বা মনে নাই এই সমস্ত বলেন, কিন্তু ব্যাপারগুলো এরকম তার সাথেও ঘটেছিল এবং খুবই অদ্ভুত। এবং রিজু আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে তিনি একজন উইটনেস এবং তার সাথে এই ঘটনাটা ঘটেছে। এবং যাই হোক, আমি কিছু কিছু নাম পড়ে ফেলতে চাই। আমাদেরকে SMS করেছেন মোখলেসুর, আমাদেরকে SMS করেছেন সৈকত, আখি, জনি, হাসিব, নাফিজ, মামুন, SMS করেছেন ফাহিমা, সাগর, SMS করেছেন শাহান, শাকিল, নাফিজ, স্মৃতি, এছাড়াও মহসিন, কৌশিক, মিতু সহ আরো অনেক নাম পড়তে পারছি না। যারা এখন SMS করছেন তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যারা আমাদের ইমেল করতে চান তারা vootfm@radio40.fm এ SMS করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা ফিরে আসবো একটু পরে, আপাতত একটা গান শুনে আসবো আমরা, এবং গান তো এখন তো গানে যেতে পারি তো তো আমরা একটা গান শুনে আসি। এবং এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে একটা গান, সেটা হচ্ছে টেক আ পিকচার। চলুন শুনে আসি গানটি। ওকে, জীবন ভাই অনেক পছন্দের একটি গান, তো আমরা শুনে আসি গানটি। সকাল দুপুর সন্ধ্যা শুনছে সবাই রেডিও ফুর্তি। হলো মনে ও রেডিও ফুর্তি চলছে, ভূত FM সাথে আছে রাসেল। ঘড়িতে সময় এক্স্যাক্টলি সকাল 1:1 বেজে 40 সকাল না, এখন মাঝরাত, একদম পুরোপুরি মাঝরাতের সময় পেরিয়ে গেছে। এবং এই সময় আমি দেখতে পাচ্ছি প্রসূন আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে তার মাঝে মাঝে দম বন্ধ হয়ে যাচ্ছে, সকালে তার দম বন্ধ হয়ে গেছিল ঘুমানোর সময়। এবং অনেকে বোবা ধরার ব্যাপারটা অনেকে শেয়ার করেছেন। রিমা আমাদের SMS করেছেন, শাফি SMS করেছেন অতুল, অপু, সোহাগ SMS করেছেন, অনিক, আল মামুন, রাজকুন্না SMS করেছেন, শুভ, অনিক SMS করেছেন আমাদেরকে, এছাড়াও প্রিন্স, রথি, শরাফত SMS করেছেন, নাফিসা এবং ব্লেজ, রূপম সহ আরো অনেকে। আমরা সবার SMS একে পড়ার চেষ্টা করবো, আসলে বুঝতে পারছি না যে পড়া আজকে যাবে কিনা সবগুলো, তবে আমরা